Okay. Hello and welcome. I am Dr. Pratim Shah. Hello and welcome. I am Dr. Pratim Shah. Now we'll start the last part of the molecular biology. This is very, very important. In these three videos that I have sent in the YouTube, okay, এই তিনটে ভিডিও থেকে মোটামুটি 9 to 10 কোশ্চেন্স ইজিলি সলভ করতে পারবি। সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই 9 to 10 কোশ্চেন্স যেটা আসবে সেই টাইপের কোশ্চেন্সগুলো অনেকটা কনসেপচুয়াল হয়। যদি কনসেপ্ট না থাকে তাহলে এক্সাম হলে গিয়ে মাইনাস খেয়ে যাবি। তো এই টপিকের ভিডিওগুলো কিন্তু অবশ্যই জাস্ট রাত্রেবেলা 1.25 অর 1.5 দেখে যাস। সো উইদাউট এনি ডিলে আমরা স্টার্ট করে দিই রেগুলেশন অফ এ জিন এক্সপ্রেশন। তো রেগুলেশন অফ এ জিন এক্সপ্রেশন মানে কি, ধর জিন থেকে আলটিমেটলি ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হলো। তো এই যে জিন এক্সপ্রেশন পুরোটা, সেটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে একরকম, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একরকম। তো মনে রাখিস যে এই জিন মানে আমি যে আলটিমেটলি আমার জিন কোড করে রেখেছি এই প্রোটিনটা তৈরি করবে। তাহলে আমরা কয়েকটা স্টেপে আছে যে যদি আমরা ইনহিবিট করে দিই স্টেপসগুলোকে তাহলে আমরা আলটিমেটলি প্রোডাক্টটা পাবো না। তাহলে ইউক্যারিওটিকের ক্ষেত্রে কী হয়, ধর এটা একটা সেল, ইউক্যারিওটিকের ক্ষেত্রে ইউক্যারিওটিকের নিউক্লিয়াস আছে, ডিএনএ আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। সেই আরএনএটা আলটিমেটলি আসছে হচ্ছে সাইটোপ্লাজমে। দেন আরএনএ কী করছে, ট্রান্সলেশন করে প্রোটিন তৈরি করছে। দেন প্রোটিনটা আলটিমেটলি ফাংশন করছে, তাই তো? এটা একটা কাজ। তাহলে আমি কোন কোন স্টেপে আমি জিনিসটাকে আটকাতে পারি ইউক্যারিওটিকের ক্ষেত্রে? এক হচ্ছে ডিএনএ থেকে আরএনএ প্রোডাকশনটাকে বন্ধ করে দেবো, তাই তো? ডিএনএ থেকে আরএনএ ফর্মেশনটাকে বন্ধ করে দেবো নিউক্লিয়াসের মধ্যে, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ট্রান্সক্রিপশনাল লেভেলে আমি রেগুলেশন জিন এক্সপ্রেশনটাকে কন্ট্রোল করতে পারি। সেকেন্ড হচ্ছে প্রসেসিং লেভেল। তোরা জানিস যে আমাদের এইচএনআরএনএ কী হয়, প্রসেস হয়। কী কী প্রসেস হয়? একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্প্লাইসিং হয়, দেন কী হয়, ক্যাপিং হয়, সেকেন্ড হচ্ছে ক্যাপিং, আর হচ্ছে পলিএ টেলিং, ক্যাপিং 5' থার্ড হচ্ছে টেলিং, পলিএ টেলিং হয় হচ্ছে 3'। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ম্যাচিওর এমআরএনএ তৈরি হওয়ার আগে এইসব স্টেপগুলো হয়। তাহলে এই স্টেপসগুলো যদি আমি বন্ধ করে দিই তাহলে হবে। তাহলে প্রসেসিং লেভেল বা রেগুলেশন অফ দ্য স্প্লাইসিং লেভেলে যদি আমি আটকে দিই তাহলে আমার জিন এক্সপ্রেশন হবে না। থার্ড পয়েন্ট হচ্ছে যদি আমি এই যে ট্রান্সপোর্ট প্রোটিন দিয়ে বেরোয়, নিউক্লিয়াস থেকে ট্রান্সপোর্ট প্রোটিন দিয়ে সাইটোপ্লাজমে বেরোয়, সেটাকে যদি অফ করে দিই তাহলে সেক্ষেত্রেও আমি করতে পারি। তাহলে থার্ড পয়েন্ট কী হবে অ্যান্সার? থার্ড পয়েন্ট হবে দ্য ট্রান্সপোর্ট অফ দ্য এমআরএনএ ফ্রম দ্য নিউক্লিয়াস টু সাইটোপ্লাজম। লাস্ট হচ্ছে ট্রান্সলেশন লেভেল। বললাম ট্রান্সলেশন লেভেলেও আমি ব্লক করতে পারি। এই ট্রান্সলেশন লেভেলে ব্লক করাটাকে আমরা কি বলি? আরএনএ ইন্টারফারেন্স। কি বলি? আরএনএ ইন্টারফারেন্স। এটাকে আমরা কি বলেছিলাম না যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, আগের দিনই বলেছিলাম সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যেটাকে বলে এমআরএনএ, এমআইআরএনএ, মাইক্রো আরএনএ, সেটার সাথে নর্মাল এমআরএনএকে যদি হাইব্রিড করে দিস বা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করে দিস তাহলে কি হয়, এমআরএনএটা আর প্রোটিন তৈরি করতে পারে না। ঠিক আছে? এটাকে বলে আরএনএ ইন্টারফারেন্স। আমরা ডিএনএ টেকনোলজিতে দেখেছি কোথায় আরএনএ ইন্টারফারেন্স দেখা যায়, মেলিনোটা, এটা ইনকগনিটা, তাই তো? ইনকগনিটা যেটা টোবাকো প্ল্যান্টকে ইনফেক্ট করে, তাই তো? টোবাকো প্ল্যান্টকে ইনফেক্ট করে। লাস্ট পয়েন্ট হচ্ছে ট্রান্সলেশন লেভেল। তাহলে এই চারটে পয়েন্টে আমরা করতে পারি। ক্লিয়ার? সব থেকে মনে রাখবি ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন কোনটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি একদম ডিএনএ থেকে আরএনএ প্রোডাকশনটাকে বন্ধ করে দিলাম, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইগুলো হচ্ছে ইউক্যারিওটিকের ক্ষেত্রে এতগুলো স্টেপে করা যায়। ঠিক আছে? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে মনে রাখবি একটা স্টেপই করা যায়, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন যখন হচ্ছে ডিএনএ থেকে, যখন ফার্স্টে ট্রান্সক্রিপশন হচ্ছে আরএনএ তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে মোস্ট কমন মেথড। ঠিক আছে? ওকে, দেন তো আমরা পরের লাইনগুলো পড়ি। সেকেন্ড হচ্ছে যে considering the gene expression results in the formation of a polypeptide, it can be regulated at several levels in eukaryotes. ভালো করে দেখ, in eukaryotes কি বলেছে, eukaryotes এর ক্ষেত্রে তার regulation can be processed in the 4 process. Okay, next চলে আসি। The genes of a cell are expressed in a performed particular function or a set of function. For example, okay, for example, if a enzyme called beta galactosidase is synthesized by E. coli, it is used to catalyze the hydrolysis of a disaccharide lactose. আমরা পরে পড়বো ল্যাকটোজকে আমরা ভাঙতে কাজে লাগে, ঠিক আছে, ইউজ করতে কাজে লাগে। দেন দ্য ব্যাকটেরিয়া ইউজ দেম অ্যাজ এ সোর্স অফ এনার্জি। অবভিয়াসলি ল্যাকটোজ ইজ এ সোর্স অফ এনার্জি, এটা একটা, ঠিক আছে, এটা একটা গ্লুকোজের মতোই মলিকুল, ঠিক আছে, একটা কার্বোহাইড্রেট। হেন্স ইফ দ্য ব্যাকটেরিয়া ডোন্ট হ্যাভ ল্যাকটোজ অ্যারাউন্ড দেম টু বি ইউটিলাইজ ফর এনার্জি সোর্স, দে উড নো লঙ্গার রিকোয়ার দ্য সিনথেসিস অফ এ বিটা গ্যালাক্টোসাইডেজ এনজাইম। তার মানে বিটা গ্যালাক্টোসাইডেজ যে আমার জিনটা আছে সেটা এক্সপ্রেস হবে যদি ল্যাকটোজ থাকে। যদি ল্যাকটোজ মিডিয়ামে থাকে দেন বিটা গ্যালাক্টোসাইডেজ জিনটা স্টিমুলেশন হবে। যদি ল্যাকটোজ না থাকে তাহলে আমার বিটা গ্যালাক্টোসাইডেজ জিনের এক্সপ্রেশনের কোনো দরকারই নেই। ক্লিয়ার? তার মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার জিন এক্সপ্রেশন হয় বডিতে। ক্লিয়ার? তার মানে তোদের ক্ষেত্রে কী হবে, বিটা গ্যালাক্টোসাইডেজ মানে আমাদের ক্ষেত্রে বডিতে ট্যালেন্ট জিনটা সবসময় থাকে, মনে রাখি ট্যালেন্ট জিন সবসময় থাকে। এবার সেটা এক্সপ্রেস কারোর বডিতে হয়, কারোর বডিতে হয় না। ঠিক আছে? তারপরে যদি তুই হার্ডওয়ার্ক করিস, হার্ডওয়ার্ক এটা একটা ল্যাকটোজের মতো, এটা হচ্ছে ইন্ডিউসার অফ দ্য জিন এক্সপ্রেশন। এই কী করবে, হার্ডওয়ার্ক ট্যালেন্টকে কী করবে, এক্সপ্রেস করবে। আর যদি হার্ডওয়ার্ক না করিস তাহলে সেই ট্যালেন্ট কোনোদিন এক্সপ্রেস হবে না, তোর বডিতে থাকলেও সেটা আলটিমেটলি কোনো কাজে লাগবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে নো লঙ্গার রিকোয়ার দ্য সিনথেসিস অফ দ্য বিটা গ্যালাক্টোসাইড যদি আমার ল্যাকটোজ না থাকে।
Therefore, in simple terms, it is the metabolic, ভালো করে শুনুন, it is the metabolic or physiological or environmental condition that regulate the expression of the gene. Metabolic হতে পারে ল্যাকটোজ বললাম, environmental হতে পারে, আর হতে পারে physiological হতে পারে বডি, ঠিক আছে? The development and differentiation of the embryo into the adult organism are also a result of the coordinated regulation. Obviously, ছোট একটা সেলস থেকে তুই আজকে এত বড় একটা সেলস তৈরি হয়েছে, তাহলে সেটাও তো একটা কোঅর্ডিনেশন অনুযায়ী হবে না, কোঅর্ডিনেটেড এনভায়রনমেন্ট অ্যান্ড এক্সপ্রেশন অফ সেভারাল সেটস অফ জিন। আমাদের বডিতে যখন আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের সেভারাল সেটস অফ জিন এক্সপ্রেশন হয়েছে, তাই জন্য আমরা এত বড় হতে পেরেছি। ক্লিয়ার? ইন প্রোক্যারিওট ভালো করে শুনুন, ইন প্রোক্যারিওট দ্য কন্ট্রোল অফ দ্য রেট অফ দ্য ট্রান্সক্রিপশনাল ইনিশিয়েশন ইজ দ্য প্রিডমিনেন্ট। আমি বলছিলাম না, প্রোক্যারিওটের ক্ষেত্রে ট্রান্সক্রিপশনই হচ্ছে মেন। ট্রান্সক্রিপশনই আমার যার জিন এক্সপ্রেশনে কন্ট্রোল যদি করতে পারিস তো করতে পারবি। ইউক্যারিওটের ক্ষেত্রে অনেকগুলো করতে পারি, 4টে স্টেপ বললাম, 1 2 3 4, পোস্ট ট্রান্সলেশনাল করতে পারিস, ট্রান্সক্রিপশনে করতে পারিস, তারপর এমআইআরএনএ দিয়ে করতে পারিস, ঠিক আছে? ওকে, নেক্সট। ইন এ ট্রান্সক্রিপশনাল ইউনিট, দ্য অ্যাক্টিভিটি অফ দ্য আরএনএ পলিমারেজ at a given promoter, আমি বলেছিলাম পলিমারেজ সবসময় প্রোমোটার রিজিয়ন লাগে, ইন টার্ন রেগুলেটেড বাই দ্য ইন্টারাকশন অফ উইথ দ্য অ্যাক্সিলারি প্রোটিন। তার মানে আরএনএ পলিমারেজ যে আলটিমেটলি লাগবে ইয়েতে, প্রোমোটারে লাগবে, সেটা কন্ট্রোল করে উইথ দি ইন্টারাকশন অফ দ্য অ্যাক্সিলারি প্রোটিন। কিছু প্রোটিন, আলাদা প্রোটিনেরও রোল আছে, which affect the ability to recognize the start site. Clear? Start site মানে যেখান থেকে প্রোমোটার শুরু হচ্ছে, মানে যেখান থেকে আরএনএ পলিমারেজ ফাংশন করা শুরু করছে। This regulatory protein can act and both positively and negatively, obviously. অ্যাক্টিভেটর হিসেবেও কাজ করতে পারে, রিপ্রেসার হিসেবেও কাজ করতে পারে, ঠিক আছে? নর্মালি কি হয়, ল্যাকটোজে যে রেগুলেটরি প্রোটিনগুলো থাকে, ল্যাকটোজের যে ল্যাক জিনটা থাকে, আলটিমেটলি এখানে প্রোমোটার থাকে, এখানে রেগুলেটরি জিন থাকে, এখানে অপারেটর থাকে, এগুলোকে বলে অপারেটর, এটাকে বলে প্রোমোটার। তোরা জানিস যে পলিমারেজ এনজাইম সবসময় কোথায় লাগে, গিয়ে প্রোমোটারে লাগে, পি ফর প্রোমোটার। এটা হচ্ছে রেগুলেটরি জিন, ঠিক আছে? রেগুলেটরি জিন, এখানে কি থাকে, ল্যাক জেড, ল্যাক ওয়াই, জেড ওয়াই আর ল্যাক এ, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, পলিসিস্ট্রনিক জিন, তাই না? পলিসিস্ট্রনিক জিন। কেন পলিসিস্ট্রনিক জিন? তোরা জানিস যে পলিসিস্ট্রনিক কাদের ক্ষেত্রে হয়, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হয়। আর আমরা কি ক্ষেত্রে বলছি, ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই বলছি প্রোক্যারিওট, ব্যাকটেরিয়া মানে প্রোক্যারিওট। তাহলে পি ফর প্রোক্যারিওট, পি ফর পলিসিস্ট্রনিক জিন, তাহলে মোর দ্যান ওয়ান টাইপ অফ পেপটাইড তৈরি করবে, তাই তো? তারপরে দেখ, ল্যাকজেড থেকে একটা প্রোটিন তৈরি হবে, এনজাইম তৈরি হবে, ল্যাক ওয়াই থেকে একটা প্রোটিন তৈরি হবে, এটা থেকে একটা প্রোটিন হবে, তার মানে মোর দ্যান ওয়ান পলিপেপটাইড হচ্ছে কিনা বল? তাহলে পলিসিস্ট্রনিক জিনের এক্সাম্পল হচ্ছে কিনা বল? ক্লিয়ার? ওকে। এই রেগুলেটরি জিন সবসময় আইদার স্টিমুলেটরি সাবস্টেন্স তৈরি করবে, নাহলে ইনহিবিটরি সাবস্টেন্স তৈরি করবে। তো এখানে ক্ষেত্রে ওপেনের ক্ষেত্রে রেগুলেটরি প্রোটিন কি তৈরি করে সবসময়? ইনহিবিটরি সাবস্টেন্স। ক্লিয়ার? ইনহিবিটরি সাবস্টেন্স। এরা সবসময় রিপ্রেসার হিসেবে কাজ করে, মানে রিপ্রেসার মানে ইনহিবিশন করে। রিপ্রেসার কি করে, এই অপারেটর সাইটে জুড়ে গেলে সঙ্গে সঙ্গে কি হবে, যদি এখানে অপারেটর সাইটে জুড়ে যায় এই ইনহিবিটরি সাবস্টেন্স মলিকিউলগুলো, তাহলে আর পলিমারেজ, ভালো করে শোন, তাহলে এই পলিমারেজ এনজাইম আর সামনের দিকে যেতে পারে না, কারণ এখানে বাধা হয়ে গেল এই তো রিপ্রেসার প্রোটিনগুলো অপারেটরের সাথে। এবার ভালো করে শোন, যদি এই রিপ্রেসার প্রোটিনের সাথে আমার ল্যাকটোজ, যেটা ইন্ডিউসার অফ দ্য ল্যাক অপারেন, তাই তো, এটা ইন্ডিউস করবে ল্যাক অপারেন জিনকে, যদি এখানে অ্যাড হয়, ধর ল্যাকটোজ মলিকিউলটা এটা যেই অ্যাড হলো, তখন আর এই যে লাল কালারের যে জিনিসটা দেখাচ্ছি, এই যে ইনহিবিটর মলিকিউল, সে আর যেতে পারলো না, কোথায় বাউন্ড হতে, অপারেটরের সামনে, অপারেটরের কাছে বাইন্ড হতে পারলো না। যদি অপারেটরের কাছে বাইন্ড না হতে পারে, তখন আরএনএ পলিমারেজ ফ্রি হয়ে গেল, আরএনএ পলিমারেজ ইজিলি এদিক দিয়ে মুভ করতে পারবে। যেই মুভ করবে তখনই ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাক জেড ওয়াই আর এ কে স্টিমুলেট করে কি তৈরি করবে, বিভিন্ন রকমের এনজাইম তৈরি করবে, যে এনজাইমসগুলো এই ল্যাকটোজের মেটাবলিজমে হেল্প করবে। এবার একটা ভালো করে কথা শুনে রাখ, এই যে ল্যাক অপারেটরটা চলে আমাদের এই প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা সবসময় মনে রাখবি অল টাইম সেলের মধ্যে অ্যাক্টিভ থাকে। কিছু হলো মানে যদি ইনকেস ল্যাকটোজ নাও থাকে সারাউন্ডিং মিডিয়ামে, ওকে তো আলটিমেটলি কিছু খাবার তৈরি করতে হবে, তাই জন্য মিনিমাম যদি ল্যাকটোজ নাও থাকে তখনও কিন্তু অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? অল টাইম সেলে অ্যাক্টিভ থাকে হচ্ছে মিনিমাম অ্যামাউন্টে হলেও অ্যাক্টিভ থাকে এই ল্যাক অপারেটর। এবার ভালো করে শোন, যদি আমি ভালো করে শোন, দুটো সোর্স দিই, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ল্যাকটোজ। তো এই দুটোর মধ্যে সবসময় দুটোই যদি প্রেজেন্ট থাকে, গ্লুকোজও প্রেজেন্ট থাকে, ল্যাকটোজও প্রেজেন্ট থাকে, তাহলে গ্লুকোজই ইউজ করবে ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়া গ্লুকোজই পছন্দ করে, ব্যাকটেরিয়া গ্লুকোজ খাবার ফেভারিট, ল্যাকটোজ কখনোই পছন্দ করবে না। কিন্তু যদি মিডিয়ামে গ্লুকোজ না থাকে কিন্তু ল্যাকটোজ থাকে, দেন আমার কিন্তু এই ল্যাকটোজকে ওরা ইউজ করবে। আর ইউজ করার জন্য তখন কোন ল্যাক যে জিনটা আছে সেটা কি হয়ে যাবে, এক্সপ্রেস হবে। আর ল্যাক জিন এক্সপ্রেস হলে কি হবে, ল্যাকটোজ মেটাবলিজিং যে এনজাইমসগুলো আছে সেগুলো কি হবে, তৈরি হবে, এনজাইমস প্রোডিউস, সিম্পল ওয়ার্ড। ক্লিয়ার? তার মানে মনে রাখি যে মিডিয়ামে গ্লুকোজ না থাকলে, ল্যাকটোজ থাকলেই আমার কি হবে, ঠিক আছে, আমার হবে। তার মানে আবার যদি এরকম কন্ডিশন থাকে, গ্লুকোজ আছে ল্যাকটোজ নেই,
তার মানেও তো সে গ্লুকোজ ইউজ করবে, মানে গ্লুকোজ যদি থাকে মিডিয়ামে তাহলে আর সে ল্যাকটোজ ইউজ করবে না, ক্লিয়ার, ল্যাকটোজ ইউজ করবে না, তখন গ্লুকোজ ইউজ করবে। কিন্তু গ্লুকোজ না থাকলে অ্যান্ড ল্যাকটোজ থাকলেই আমার ল্যাকজিন এক্সপ্রেশন হবে, ক্লিয়ার। তাহলে এটা একটা মেটাবলিক ডিমান্ড হলো, যেটাতে আমি যে অনুযায়ী মেটাবলিক ডিমান্ড, যে সেই ডিমান্ড অনুযায়ী আমি করব, যে যেরকম ডিমান্ড থাকবে সেরকম অনুযায়ী আমার জিন এক্সপ্রেশন হবে, ঠিক আছে। নেক্সট, ওকে, নেক্সট আমরা বলি যে কি বলেছে, the accessibility of the promoter regions of the prokaryotic DNA is many cases regulated by the interaction of the proteins with the sequences called operators। একটু আগে আমরা বললাম অপারেটার্সে কি এই যে রিপ্রেসার মলিকুলগুলো রয়েছে অপারেটরে গিয়েই লাগছিল, তাই তো, ইনহিবিটর সাবস্টেন্সগুলো, ক্লিয়ার। ওকে, নেক্সট কি বলেছে, the operator region is adjacent to the promoter elements, the operator region is adjacent to the promoter elements in most operators, obviously। দেখ অপারেটর রিজন প্রোমোটারের কাছেই থাকে, কেন বল, এটা হচ্ছে তোর প্রোমোটার আর এটা হচ্ছে অপারেটর, দেখ কাছাকাছি আছে, ঠিক আছে। আর প্রোমোটারের আগে থাকবে হচ্ছে রেগুলেটরি জিন, ক্লিয়ার, রেগুলেটরি জিন। আর এই যে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, এগুলো কি বলে, স্ট্রাকচারাল জিন, ঠিক আছে, মনে থাকবে এগুলোকে বলে স্ট্রাকচারাল জিন। এই যে তিনটে দেখতে পাচ্ছিস, এই তিনটেকে বলে স্ট্রাকচারাল জিন। আর রেগুলেটরি জিন থেকে সবসময় ইনহিবিটরি সাবস্টেন্স তৈরি হবে ল্যাকোপেনের ক্ষেত্রে, এগুলোকে বলে রেগুলেটরি জিন। তাহলে রেগুলেটরি জিন প্রোমোটারের আগে থাকবে, প্রোমোটারের ঠিক পরেই থাকবে অপারেটর, ক্লিয়ার, যেখানে অপারেটর এসে ইনহিবিটরি সাবস্টেন্সগুলো বাউন্ড করবে, ঠিক আছে। অ্যান্ড ইন মোস্ট কেসেস দ্য সিকুয়েন্সেস অফ দ্য অপারেটর বাইন্ডস এ রিপ্রেসার প্রোটিন, ক্লিয়ার। এই যে রিপ্রেসার বললাম, ক্লিয়ার, এই যে ল্যাকটোজের ক্ষেত্রে, ল্যাকোপেনের ক্ষেত্রে রিপ্রেসার প্রোটিন সবসময় অপারেটরের কাছে বাউন্ড করে থাকবে, ঠিক আছে। মানে তাহলে নর্মাল অবস্থায় যদি ল্যাকটোজ মিডিয়ামে না থাকে তাহলে আমার এই জিনিসটা সুইচ অফ থাকবে, সোজা কথা সুইচ অফ, ল্যাকটোজের যে এই যে মেকানিজমটা এটা অফ থাকবে, বা ল্যাকজেটের যে এক্সপ্রেশনটা অফ থাকবে। যদি ল্যাকটোজ থাকে দেন এই ইনহিবিটরি সাবস্টেন্সগুলো কি হয়ে যায়, জুড়ে গেল ল্যাকটোজের সাথে, দেন ইনহিবিটরি সাবস্টেন্সগুলো যেতে পারলো না অপারেটরের কাছে, দেন আলটিমেটলি সুইচ অন হয়ে যাবে। যখন এটা হবে, যখন ল্যাকটোজ থাকবে তখন কি হয়ে যাবে, এই জিনটা সুইচ অন হয়ে যাবে, তখন আমার এই জিনিসগুলো তৈরি হবে, তাই তো, জিন্স থেকে, স্ট্রাকচারাল জিন্স থেকে, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ থেকে জিনিসপত্রগুলো তৈরি হবে। Each operand has a specific operator and specific repressor. For example, lac operator is present only in lac operon and it interact with the lac repressor only. তাহলে lac repressor মানে এই যে inhibitory substance lac repressor, clear? lac operon lac operator কি থাকবে, lac operon and lac repressor, clear? Next, then আমরা এটা একটু রিডিং করব, lac operon, clear? lac operon, তো lac operon হচ্ছে আমাদের জ্যাকব এন্ড মোনোড ইয়ে করেছিল, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখি ফ্রান্সিস জ্যাকব এটা আর জ্যাকব মোনো, ক্লিয়ার, দে ফার্স্ট টু ইলুসিসেট এ ট্রান্সক্রিপশনের রেগুলেটেড টি, অবভিয়াসলি ট্রান্সক্রিপশনের রেগুলেটেড, ঠিক আছে, ট্রান্সক্রিপশন হচ্ছে এখানে। ইন দ্য ল্যাক ওপোরেন, ল্যাক কথাটা মানে কি, ল্যাকটোজ, ঠিক আছে, দিস এ পলিসিস্টোনিক স্ট্রাকচারাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যাক ওপোরেনে তোকে কি জিজ্ঞেস করবে, মনোসিস্টোনিক না পলিসিস্টোনিক, তোরা জানিস ল্যাক ওপোরেন কি হবে, প্রোক্যারিওটিকে থাকে পি ফর প্রোক্যারিওটিক, পি ফর পলিসিস্টোনিক। তোরা এখানে দেখতেও পাচ্ছিস যে ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাকে তিনটে থেকে তিনটে ডিফারেন্ট টাইপের প্রোটিন তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে পলিস্ট্রনিক জিন, ক্লিয়ার। ওকে, নেক্সট, is regulated by a common promoter and regulatory gene. Obviously promoter তো থাকবেই, তাছাড়া regulatory gene থাকবে। Such an arrangement is very common in the bacteria and it is called operon, clear? কি operon আছে, খালি ল্যাক operon ছিল, ট্রিপ্টোফ্যান operon আছে, আর হিস operon আছে, ভ্যাল operon আছে। তাহলে আদার নেমগুলো ছোট্ট করে জেনে রাখবি, এনসিইআরটি তে দিতে পারে এক্সাম্পল। এই operon গুলো কিন্তু আছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কিন্তু মোস্ট কমন হচ্ছে ল্যাক operon। The lac consists of, কি তোকে দেবে, ল্যাক operon, the lac operon consists of one regulatory gene, রেগুলেটরি জিন সবসময় একটাই থাকবে, যেখান থেকে রিপ্রেসার প্রোটিন তৈরি হবে। আর স্ট্রাকচারাল জিন কটা থাকবে, দু তিনটে থাকতে পারে। আই জিন মানে হচ্ছে আই ফর ইন্ডিউসার নয়, কিন্তু এখানে আই জিন যেটা রেগুলেটরি জিন, আই ফর নট দ্য ইন্ডিউসার, এখানে আই ফর ইনহিবিটার, কারণ এই যে রিপ্রেসারগুলো তো ইনহিবিটার, তাহলে মনে রাখি আই ফর নট দ্য ইন্ডিউসার এখানে ল্যাকটোজ, নট দ্য আই, ক্লিয়ার। অ্যান্ড থ্রি স্ট্রাকচারাল জিন, জেড ওয়াই এ, দ্য আই জিন কোড ফর দ্য রিপ্রেসার of the lac operon, the জেড জিন হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস, যেটা আলটিমেটলি ল্যাকটোজের মেটাবলিজমে হেল্প করবে, ঠিক আছে। দিস ইজ পার্শিয়ালি রেসপন্সিবল ফর দ্য হাইড্রোলাইসিস অফ দ্য ডাইস্যাকারাইড ল্যাকটোজ, এটা ল্যাকটোজে হেল্প করবে মেটাবলিজমে। অ্যান্ড দেন মোনোমেরিক ইউনিটে তৈরি করবে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, সিম্পল জিনিস। অ্যান্ড দ্য ওয়াই জিন, ল্যাক জেড ওয়াই এ, এই সিকোয়েন্সটা মনে রাখবে, ফার্স্টে জেড, তারপর ওয়াই, তারপর এ, তারপর তাহলে জেড ওয়াই কি করবে, ওয়াই জিন কোড ফর দ্য পারমিয়েস, তার মানে ভাব একটা ধর সেল আছে, সেলের মধ্যে ল্যাকটোজ তো ঢুকবে, মেটাবলাইজ হওয়ার জন্য বিটা গ্যালাক্টোসাইডেস এনজাইম রয়েছে, কিন্তু ঢোকার জন্য তো একটা কিছু দরকার, তার জন্য কি জিন রয়েছে, পারমিয়েস জিন, যেটা আলটিমেটলি ল্যাকটোজকে সেলের মধ্যে ঢুকতে হেল্প করবে। তাহলে দিস ইজ দ্য ইনক্রিজ দ্য পারমিবিলিটি অফ দ্য সেল টু দ্য বিটা গ্যালাক্টোসাইড, ক্লিয়ার। দ্য এ জিন
এ জিন যেটা লাস্ট জিন সেটা ট্রান্সঅ্যাসিলেটেজ, এটার ফাংশন পুরোপুরি এখনো জানা যায়নি, দিস ইজ এখনো কিন্তু আনডিফাইন্ড আর আর মানে undetermined, ঠিক আছে। Hence all the three gene products in the lac operon are required for the metabolism of the glucose, clear? In the other operon as well, the genes present in the operon are needed to together function in the same and related metabolic pathway. Other operon গুলো তো একই হয়, যেমন ট্রিপ্টোফান ওপেরন আছে, হিস্টিডিন ওপেরন আছে, এগুলো তো একই জিনিস হয়, ভ্যালিন ওপেরন আছে, মানে সব অ্যামিনো অ্যাসিডের ওপেরন, যেগুলো আলটিমেটলি একটা প্রোক্যারিওট বা একটা ব্যাকটেরিয়া ইউজ করতে পারে, ক্লিয়ার ক্লিয়ার। দেন নেক্সট ইনসেটিলাইন, ওকে, তার মানে এটা একটা সিম্পল কথা ভাব, ছবিটা দেখ, এটা হচ্ছে প্রোমোটার রিজিয়ন, পি ফর প্রোমোটার, মানে এখানে আছে এখানে প্রোমোটার, এখানে ইনডিউসার দিয়েছে, ইনডিউসার না, এখানে ইনহিবিটার বা আই জিন দিয়েছে, যেটা রেগুলেটরি জিন। জিন থেকে কি তৈরি হবে? রিপ্রেসার প্রোটিন তৈরি হবে, রিপ্রেসার এমআরএনএ তৈরি হবে, অবভিয়াসলি জিন থেকে আলটিমেটলি আগে এমআরএনএ দেন প্রোটিন। এইগুলো সবসময় কি হয়? অপারেটর সাইটে গিয়ে দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর, এখানে দুটো প্রোমোটার আছে, এখানে একটা প্রোমোটার, এখানে একটা প্রোমোটার। এগুলো মনে রাখবি, এই প্রোমোটারটা হচ্ছে রেগুলেটরি জিনের প্রোমোটার, ঠিক আছে। এই যে আই, এটা হচ্ছে তো জিন, আর রেগুলেটরি জিনের প্রোমোটারটা এই সাইডে থাকবে। রেগুলেটরি জিনের প্রোমোটার আর স্ট্রাকচারাল জিনের প্রোমোটার কিন্তু আলাদা। এই প্রোমোটার হচ্ছে রেগুলেটরি জিনের প্রোমোটার, আর এই যে প্রোমোটার এটা দেখি সেটা হচ্ছে এই স্ট্রাকচারাল জিনের প্রোমোটার, জেড ওয়াই এর প্রোমোটার, ক্লিয়ার। প্রোমোটারের পরেই কি থাকবে? প্রোমোটারের পরেই থাকবে হচ্ছে অপারেটর সাইট। তার মানে এই রিপ্রেসার মলিকিউলগুলো অপারেটর সাইটে নর্মাল অবস্থায় গিয়ে, নর্মাল অবস্থায় যখন ল্যাকটোজ নেই, তার মানে ল্যাকটোজ এখানে অ্যাবসেন্ট, ল্যাকটোজ অবস্থা নেই যখন, তখন কি হয়ে প্রোমোটারের সাথে বাইন্ড করে গেল। তাহলে এই প্রোমোটারের সাথে না, অপারেটরের সাথে, সরি, অপারেটরের সাথে বাইন্ড করে গেল। তাহলে অপারেটরের সাথে যদি বাইন্ড করে যায়, তাহলে এখানে যে আরএনএ পলিমারেজ লাগছিল, প্রোমোটার এরিয়ায় লাগছিল, এই যে এনজাইমটা, এই এনজাইমটা ফার্দার আর মুভ করতে পারবে না। তার কারণ হচ্ছে এটা স্টেরিক হিন্ড্রেন্স। কি কিসের জন্য? তোরা কেমিস্ট্রিতে পড়েছিস স্টেরিক হিন্ড্রেন্স, মানে ফিজিক্যাল অবস্ট্রাকশন, ফিজিক্যাল অবস্ট্রাকশনের জন্য, তাই তো, ফিজিক্যাল অবস্ট্রাকশন, ফিজিক্যাল অবস্ট্রাকশন। তার মানে কি হলো? এইটা যদি সামনের দিকে না যেতে পারে, তাহলে এটা কি হলো? সুইচ অফ হয়ে গেল, সুইচ অফ, যেতে পারবে না। তাহলে repressor bind to the operator region and prevents the RNA polymerase from the transcription in the operator in the absence of inducer। তার মানে ইন্ডিউসারটা কি? ল্যাকটোজ অ্যাবসেন্ট। এবার ল্যাকটোজ আর প্রেজেন্ট আছে, ল্যাকটোজ প্রেজেন্ট থাকলে সেম আই জিন তো সবসময় রিপ্রেসার এমআরএনএ বানাবে, রিপ্রেসার প্রোটিন বানাবে, কিন্তু এর সাথে ইন্ডিউসার ল্যাকটোজ সবসময় এবার জুড়ে গেল। ল্যাকটোজ যে জুড়ে গেল, এর স্ট্রাকচারাল মডিফিকেশন হয়ে গেল, স্ট্রাকচারাল মডিফিকেশন এমন হয়ে গেল, সেটা আর কখনোই অপারেটরে জুড়তে পারবে না। অপারেটরে যদি না জানে, তখন কি হবে? আরএনএ পলিমারেজ ইজিলি অ্যাক্সেস পেয়ে যাবে, এটা কোনো ফিজিক্যাল অবস্ট্রাকশন নেই। দেন ট্রান্সক্রাইব করতে করতে জেড থেকে কি বানাবে? বিটা গ্যালাক্টোসাইডেজ, ওয়াই থেকে কি বানাবে? পারমিয়েজ, এ থেকে কি বানাবে? ট্রান্সঅ্যাসিটাইলেজ, যেটা ট্রান্সলেশন প্রসেসে হলো, আর এটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেসে হলো, এটা হচ্ছে ল্যাক এমআরএনএ। এটা তাহলে ল্যাকটোজ যখন থাকবে, তখন কি হয়ে যাবে? এই জিনগুলো তৈরি হবে বা এক্সপ্রেস হবে, তাহলে এটা হচ্ছে সুইচ অফ, সুইচ অন, সরি, আগেটা সুইচ অফ ছিল, এখানে সুইচ অন। তাহলে ল্যাকটোজ প্রেজেন্ট থাকলে সুইচ অন, ল্যাকটোজ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সুইচ অফ, ক্লিয়ার। নেক্সট, এবার ল্যাকটোজ ভালো করে পড়। ল্যাকটোজ ইজ দ্য সাবস্ট্রেট ফর দ্য এনজাইম বিটা গ্যালাক্টোসাইড, সিম্পল অ্যান্ড রেগুলেটস দ্য সুইচিং অফ দ্য অন অ্যান্ড অফ দ্য অপারেটর, ক্লিয়ার। ইট ইজ দ্য ইন্ডিউসার। ল্যাকটোজ এখানে কি? এলফা ল্যাকটোজ, এলফা হচ্ছে ইন্ডিউসার। ইন দ্য অ্যাবসেন্স অফ এ প্রেফার্ড কার্বন সোর্স সাচ অ্যাজ গ্লুকোজ, ভালো করে দেখ, এখানে এনসিআরটিতে ভালো করে লিখে দিয়েছি, যদি আমার গ্লুকোজ না থাকে, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য প্রেফার্ড কার্বন সোর্স অ্যাজ গ্লুকোজ অ্যান্ড দ্য ল্যাকটোজ প্রোভাইডেড, গ্লুকোজ কি বললাম? গ্লুকোজ অ্যাবসেন্ট, ল্যাকটোজ প্রেজেন্ট, সেক্ষেত্রেই আমার কি ল্যাকটোজকে ইউজ করতে পারবে, ক্লিয়ার। দেন দ্য lactose is transported into the cell through the action of the permease, okay। আচ্ছা, very পরের পয়েন্ট ইম্পর্টেন্ট, যে always a very low level of expression of the lac operon has to be present in the cell all the time, otherwise lactose cannot enter into the cell। very important point, এটা কিন্তু আন্ডারলাইন। তার মানে সবসময় আমার একটা মিনিমাম লেভেল অফ ল্যাক এক্সপ্রেশন সবসময় থাকছে, ঠিক আছে। এক্সপ্রেশন অফ দ্য ল্যাক ওপেন সবসময় থাকছে ভেরি লো এক্সপ্রেশন। তার কারণটা কি? ভালো করে শোন। ধর এখানে ল্যাকটোজ, এখানে ধর আরএনএ পলিমারেজ ফার্স্টে বাউন্ড করেছিল, ঠিক আছে, এই আরএনএ পলিমারেজ বাউন্ড করেছিল, দেন ল্যাকটোজ আসলো, ল্যাকটোজ এসে এটাকে রিপ্রেসারটাকে অফ করবে, কিন্তু তার মাঝখানের টাইমটা আরএনএ পলিমারেজ বাউন্ড, আরএনএ পলিমারেজ ধর ট্রান্সক্রাইব করতে পারছে না। এবার আমার যদি ল্যাকটোজ আসলো, তাহলে তখন ট্রান্সক্রাইব করা শুরু করে দেবে, ঠিক আছে। তার মানে একটা, ভালো করে শোন, একটা পলিমারেজে গিয়ে প্রোমোটারে গিয়ে বাউন্ড করবে, অপারেটরে গিয়ে রিপ্রেসার বাউন্ড করবে, ঠিক আছে। তার যে টাইমটা লাগছে, সেই সময়টা যদি ইনকেসও মিডিয়ামে ল্যাকটোজ না থাকে, তাও কিন্তু প্রোক্যারিওট যে ব্যাকটেরিয়া, সে চাইবে যে আমার কিছুটা নিউট্রিয়েন্টস চাই বডিতে খাওয়া, এনার্জি প্রোডাকশন করার জন্য। সেই সময় সেই পার্টটাতে কিন্তু ল্যাক ওপেরন জিন এক্সপ্রেশন ইনট্যাক্ট থাকবে, ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ল্যাকটোজ, ঠিক আছে। তাহলে ভেরি লো এক্সপ্রেশন অফ দ্য
lac operon is always present in the cell, otherwise lactose cannot enter into the cell. Obviously then lactose induces, clear? আচ্ছা, এবার দুটো জিনের কথা বলবো, একটা হচ্ছে কনস্টিটিউটিভ জিন আর একটা হচ্ছে কি ইন্ডিউসেবল জিন। একটা হচ্ছে কনস্টিটিউটিভ জিন, এটা সবসময় প্রেজেন্ট, অল টাইম প্রেজেন্ট সেলের মধ্যে। সেই জিনটা কি আই জিন, তাই তো, রেগুলেটরি জিন, যেখান থেকে আলটিমেটলি কি তৈরি হচ্ছিল, রিপ্রেসার প্রোটিন তৈরি হচ্ছিল, তাই তো, রিপ্রেসার বা ইনহিবিটার প্রোটিন তৈরি হচ্ছিল। আরেকটা হয় হচ্ছে ইন্ডিউসেবল জিন, ইন্ডিউসেবল জিন যেটা হচ্ছে তোর ল্যাকটোজ, ল্যাকটোজ আসলেই একমাত্র ল্যাক জিনটা স্টিমুলেট হবে বা এক্সপ্রেস হবে, ল্যাক জিনটা এক্সপ্রেস হবে। তার মানে আমি যদি বলি যে ইনকেস আমি কোনো ল্যাক জেটটাকে বন্ধ করে দিই, ল্যাক জেট মিউটেটেড হয়ে গেছে, মিউটেট হয়ে গেছে মানে কি এই জিনটার এক্সপ্রেস হবে না, তার মানে কি ল্যাক এমআরএনএতে ল্যাক জেটটা থাকবে না, তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে না। তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ ফ্রি তৈরি না হয় তাহলে কি হবে, ল্যাকটোজের মেটাবলিজম হবে না। যদি আমি বলি ওয়াই জিনটা মিউটেটেড হয়ে গেছে তাহলে পারমিয়াস তৈরি হবে না, তাহলে সেলের মধ্যে ল্যাকটোজ ঢুকতে পারবে না। হয়তো মেটাবলাইজ হতো, বিটা গ্যালাক্টোসাইডেজ ঠিক আছে বলে, কিন্তু ঢুকতে না পারলে আর মেটাবলাইজ হবে কি করে সেলের মধ্যে, ক্লিয়ার? ওকে, তাহলে যে কোনো জিনিস মিউটেটেড হয়ে গেলে তার সিকোয়েন্সেস আলাদা হবে। নেক্সট, the repressor protein binds to the operator region and the proof prevent the RNA polymerase, ঠিক আছে? আর ল্যাকটোজ হতে পারে, অ্যালোল্যাকটোজ হতে পারে। অ্যালোল্যাকটোজ হচ্ছে ল্যাকটোজের একটা আইসোমার, ঠিক আছে? দ্য রিপ্রেসার ইজ ইনঅ্যাক্টিভেটেড, যখনই ল্যাকটোজ থাকবে তখন রিপ্রেসার ইনঅ্যাক্টিভেটেড হয়ে গেলে ইন্টারাকশন উইথ দ্য ইন্ডিউসার, দিস অ্যালাউ RNA polymerase to access the promoter and transcription process, clear? Finally, essentially the regulation of the lac operon also be visualized as a regulation of the enzyme synthesis by substrate, very very important. তাহলে lac operon কিসের এক্সাম্পল হলো, এনজাইম রেগুলেশন বাই দ্য সাবস্ট্রেট, সাবস্ট্রেট এখানে কি ল্যাকটোজ, আর এনজাইম রেগুলেশন কি ল্যাকজেট থেকে যে এনজাইমগুলো বেরোচ্ছিল, বিটা গ্যালাক্টোসাইডেজ, ট্রান্সঅ্যাসিটাইলেজ, তারপরে হচ্ছে কি আরেকটা কি পারমিয়াস, সেগুলো হচ্ছে রেগুলেশন হচ্ছে বাই দ্য সিনথেসিস অফ দ্য সাবস্ট্রেট, বাই দ্য প্রেজেন্স অর অফ দ্য অ্যাবসেন্স অফ দ্য সাবস্ট্রেট, ক্লিয়ার? ওকে, আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধর এই গ্লুকোজ থেকে তো আলটিমেটলি ল্যাকটোজ তৈরি হলো, গ্লুকোজ আলটিমেটলি ল্যাকটোজ তৈরি, ল্যাকটোজ থেকে আলটিমেটলি কি হলো, গ্লুকোজ তৈরি হলো, ল্যাকটোজ মেটাবলাইজ হয়ে যাওয়ার পর কি তৈরি হলো, গ্লুকোজ তৈরি হবে আর গ্যালাক্টোজ তৈরি হবে। তাহলে মনে রাখি যে রিমেম্বার গ্লুকোজ অর গ্যালাক্টোজ ক্যানট অ্যাক্ট অ্যাজ এ ইন্ডিউসার ফর দ্য ল্যাক অপারেন্ট, যে প্রোডাক্ট তো তৈরি হলো আলটিমেটলি মেটাবলাইজ হয় সেগুলো কিন্তু কখনোই ল্যাকটোজের মানে ল্যাক অপারেনের ইন্ডিউসার হিসেবে অ্যাক্ট করতে পারবে না, অনলি ল্যাকটোজ যেটা ডাইস্যাকারাইড আছে সেটাই কিন্তু আলটিমেটলি অ্যাক্ট করবে ইন্ডিউসার হিসেবে, ক্লিয়ার? ওকে, হাউ ক্যান ইউ থিঙ্ক হাউ লং দ্য ল্যাক অপারেন উড বি এক্সপ্রেস ইন দ্য প্রেজেন্স অফ ল্যাকটোজ, যতক্ষণ না শেষ হচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, যতক্ষণ না মেটাবলাইজ হচ্ছে, যদি মেটাবলাইজ হয়ে যাওয়ার পর যখন গ্লুকোজ আর ল্যাকটোজ তৈরি করবে তখন আর ল্যাকটোজটা নেই, তখন আর ল্যাকটোজটা নেই, তাহলে ল্যাকটোজ না থাকলে আর ইন্ডিউসার হিসেবে কাজ করবে না, তাহলে ব্রেকডাউন হওয়ার আগে পর্যন্ত আমার অ্যাক্ট করবে ল্যাক অপারেন্টটা, ক্লিয়ার? ওকে, নেক্সট, রেগুলেশন অফ দ্য ল্যাক অপারেন্ট বাই দ্য রিপ্রেসার ইজ কল নেগেটিভ রেগুলেশন। কারণ কি বলেছিলাম, নর্মালি আমার রিপ্রেসার প্রোটিন সবসময় অপারেটর সাইটে গিয়ে বাইন্ড করে যায়, তাহলে ইট ইজ দ্য কি নেগেটিভ রেগুলেশন। আর ল্যাক অপারেন্ট আন্ডার দ্য কন্ট্রোল অফ পজিটিভ রেগুলেশন অ্যাজ ওয়েল, ক্লিয়ার? বাট এই ল্যাক অপারেন্টটা পজিটিভ রেগুলেশন কি দিয়ে হয় মনে রাখিস, পজিটিভ খালি নেগেটিভ রেগুলেশন হয় না, ল্যাক অপারেন্ট পজিটিভ রেগুলেশনও হয়, কিন্তু সেটা আমাদের স্কোপ অফ ডিসকাশন, ঠিক আছে, স্কোপ অফ ডিসকাশনের বাইরে, ঠিক আছে? কারণ এখানে মনে রাখবি পজিটিভ রেগুলেশন হয় কেন বলছি, এখানে ক্যাপ বলে একটা প্রোটিন হয়, ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটেড প্রোটিন, বললাম ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটেড প্রোটিন, ক্যাপ। মনে রাখি যখনই গ্লুকোজ বডিতে কম থাকবে বা ল্যাকটোজ বেশি থাকবে তখন এইটা স্টিমুলেশন বেড়ে যায়, ক্যাপ বেশি বেশি করে তৈরি হয়, আর যত বেশি বেশি করে ক্যাপ তৈরি হবে তত আমার কি তৈরি হবে, সুইচ অন হবে, মানে ল্যাক অপারেন্টটা কাজ করবে, ঠিক আছে? আর যখন আমার গ্লুকোজ বেশি থাকবে, ভালো প্রশ্ন, যখন আমার গ্লুকোজ বেশি থাকবে তখন আমার ক্যাপটা কম হলে হবে আমার সুইচ অফ হয়ে যাবে, তাই জন্য ওই রেসপেক্টে ক্যাপের রেসপেক্টে ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটেড রেসপেক্টে এটা হচ্ছে পজিটিভ রেগুলেশন, ল্যাকটোজের মানে ইন্ডিউস রিপ্রেসারের রেসপেক্টে বা এই যে আইজিন থেকে রিপ্রেসারের রেসপেক্টে এটা কি হবে, নেগেটিভ রেগুলেশন, ক্লিয়ার? নেক্সট, হিউম্যান জিনোম প্রজেক্ট, হিউম্যান জিনোম প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট, এই ডাটাগুলো খুব ইম্পর্টেন্ট, আমি আর পড়াচ্ছি না, এই ডাটাগুলো কিন্তু অবভিয়াসলি হিউম্যান জিনোম প্রজেক্ট টোটাল এত জিন আবিষ্কার করার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা, টোটাল 3 মিলিয়ন বেস পেয়ার করার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা, এইগুলো সব মনে রাখিস। আচ্ছা, মনে রাখবি ইট ইজ এ 13-year প্রজেক্ট, 13-year প্রজেক্ট ইউএসএতে হয়েছিল, ক্লিয়ার? মনে থাকবে। আর প্রজেক্টটা কমপ্লিট হয়েছিল কবে, 2003-তে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডাটাগুলো, 2003-তে কমপ্লিট হয়েছিল 13-year প্রজেক্ট, ক্লিয়ার? আচ্ছা, সব দেশ থেকেই হয়েছিল কিন্তু ইউকেতে মেনলি হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এইচজিপি আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য র্যাপিড ডেভেলপমেন্ট অফ দ্য নিউ এরা অফ দ্য বায়োলজি, দিস ইজ বায়ো ইনফরমেটিক্স। তাহলে হিউম্যান জিনোম প্রজেক্টটা বায়ো ইনফরমেটিক্সের পার্ট, কিসের পার্ট,
বায়ো ইনফরমেটিক্সের পার্ট, এখান থেকেও কোশ্চেন দিতে পারে। আচ্ছা ওকে নেক্সট, মনে রাখবি যে আমাদের হিউম্যান জিনোম কত, অ্যাপ্রক্সিমেটলি 3×10⁹ এটা ইয়ে করা হয়েছিল অ্যাকর্ডিং টু হিউম্যান জিনোম প্রজেক্ট। ক্লিয়ার, দিস ইজ এ মেগা প্রজেক্ট। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে নট এ ছোটোখাটো প্রজেক্ট, দিস ইজ এ মেগা প্রজেক্ট। ক্লিয়ার, আচ্ছা এটা মনে রাখবি। ক্লিয়ার, আচ্ছা কত বিলিয়ন ডলার খরচা হয়েছিল, US 3 বিলিয়ন পার বেস পেয়ার, একটা বেস পেয়ারে $3 বিলিয়ন, তাহলে 3×10⁹ বেস পেয়ারে কত খরচা হয়েছিল বলতো এটা। ওকে চল নেক্সট, এখানে চলে আয়। আচ্ছা মনে রাখবি লাস্ট ক্রোমোসোম যেটা হিউম্যান জিনোম প্রজেক্টে ডিসকভার হয়েছিল সেটা হচ্ছে ক্রোমোসোম নাম্বার 1, যেটা 2006-এ হয়েছিল। 2003-তে আমার হিউম্যান জিনোম প্রজেক্ট শেষ হয়ে গেছে, ঠিক আছে, 13 বছর করে। 1990 থেকে শুরু হয়েছিল 2003-এ, কত হলো 13 বছর। কিন্তু মনে রাখবি যে ক্রোমোসোম 1 লাস্ট ডিসকভার্ড ক্রোমোসোম 1 হচ্ছে লাস্ট ডিসকভার্ড ক্রোমোসোম, যেটা 2006 হয়েছিল। ক্লিয়ার, আচ্ছা এই এইচজিপি করে আমরা বিভিন্ন রকম জিনিস জানতে পারি, কিন্তু মনে রাখি যে এইচজিপি তো হিউম্যানের ক্ষেত্রে করা হয়েছিল, মানে হিউম্যানের সব জিনোমকে নিয়ে করা হয়েছিল, ম্যাক্সিমাম জিনোমকে নিয়ে, জেনেটিক এলিমেন্টকে নিয়ে। কিন্তু মনে রাখবি যে কিছু কিছু নন হিউম্যান পার্টিকেলকে নিয়েও করা হয়েছিল, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, কেনোডাবিলিস এলিগান্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেনে দিতে পারে। এটা হচ্ছে এমন একটা ফ্রি লিভিং নন প্যাথোজেনিক নিমাটোড, মনে থাকবে, ফ্রি লিভিং নন প্যাথোজেনিক নয়, ফ্রি লিভিং, এটার ওপর করা হয়েছিল। ড্রসোফিলা ফ্রুট ফ্লাইয়ের ওপর করা হয়েছিল। প্ল্যান্ট অ্যারাবিডোপিস, ঠিক আছে, অ্যারাবিডোপিস, ঠিক আছে, অ্যারাবিডোপিস, ঠিক আছে, এটার ক্ষেত্রে। এবার দুটো টেকনিক আছে, একটা হচ্ছে সিকোয়েন্স অ্যানোটেশন টেকনিক, আর এটা আছে। এটার জন্য আমাকে কি করতে হবে, আমি জাস্ট বললাম, জাস্ট ভালো করে শুনুন। আমরা এতটা ডিসকাস করে নিয়েছি, ল্যাক অপারেন ইনডিউসেবল। আচ্ছা ট্রিপ্টোফান অপারেন হচ্ছে ইনডিউসেবল অপারেন না, এটা হচ্ছে রিপ্রেসেবল অপারেন, ঠিক আছে। আচ্ছা চলে আয় ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক লেভেলের ক্ষেত্রে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয় মনে রাখি, ইউক্যারিওটিকের ক্ষেত্রে চারটেই হতে পারে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রেগুলেশন খালি হয় হচ্ছে ট্রান্সক্রিপশনে, তাই তো, ট্রান্সক্রিপশন। গ্লুকোজ যদি প্রেজেন্ট থাকে, ল্যাকটোজ প্রেজেন্ট থাকে, তাহলে গ্লুকোজ প্রেজেন্ট থাকলে, ল্যাকটোজ প্রেজেন্ট থাকলেও গ্লুকোজ থাকলেই মনে রাখিস যে গ্লুকোজকেই নেবে, কিন্তু যদি গ্লুকোজ অ্যাবসেন্ট, ল্যাকটোজ প্রেজেন্ট, দেন ল্যাকটোজকে নেবে। ক্লিয়ার, ওকে নেক্সট। আমরা ল্যাকোপ্রন পড়লাম, এটা আর পড়ার দরকার নেই। আচ্ছা এবার হচ্ছে হিউম্যান জেনোম প্রজেক্টে মেথোডোলজি আছে, সেটা হচ্ছে একটা মেথোডোলজি, কি বললাম, একটা মেথোডোলজির নাম হচ্ছে ইএসটি, এক্সপ্রেস সিকুয়েন্সার ট্যাগ। এখান থেকে একটা কোশ্চেন আমি এক্সপেক্টিং 2022-তে। ক্লিয়ার, ইএসটি, আর একটা হচ্ছে সিকুয়েন্স অ্যানোটেশন। এটা হচ্ছে ব্লাইন্ড অ্যাপ্রোচ, মানে তুই এটাতে বুঝতেই পারবি না, মানে তুই ব্লাইন্ডলি করছিস, আগে থেকে জেনে বুঝে কিছু করছিস না। খালি একটা জিনিস মনে রাখ যে এক্সপ্রেস সিকুয়েন্সার ট্যাগ মানে কি, যে দে আইডেন্টিফাই all the genes expressed as RNA। তার মানে ধর এই একটা RNA আছে, এই একটা এখানে একটা RNA তৈরি হয়েছে, RNA কিছু সিকোয়েন্স আমি ধরলাম, দেন আমি RNA থেকে কমপ্লিমেন্টারি কি তৈরি করলাম, cDNA তৈরি করলাম, cDNA থ্রু দ্য প্রসেস অফ দ্য রিভার্স ট্রান্সক্রিপশন, তাই তো, রিভার্স ট্রান্সক্রিপশন। এই ডিএনএতে মানে RNA যে স্ট্র্যান্ডগুলো রয়েছে, যে নিউক্লিওটাইড রয়েছে, তার কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড, মানে কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড ডিএনএতে থাকবে। দেন আমরা আলটিমেটলি হিউম্যান ডবল স্ট্র্যান্ডেড ডিএনএতে সেই জিনগুলোকে আমরা ধরতে পারবো। তার মানে কি, সিকোয়েন্সটা আমরা RNA-তে দেখলাম, দেন ব্যাক করে কমপ্লিমেন্টারি সিকোয়েন্সে চলে গেলাম ডিএনএতে, তাহলে আলটিমেটলি জিনোম তো ডিএনএ, ঠিক আছে, তাহলে ডিএনএতে আমরা যেই আলটিমেটলি ওর করসপন্ডিং কি আছে নিউক্লিওটাইড, সেটা আমরা অবজার্ভ করতে পারবো। তাহলে মনে রাখি যে আরএনএ কে আমরা এক্সপ্রেস সিকোয়েন্সটা একটা আরএনএ হিসেবে এক্সপ্রেস হয়, ঠিক আছে, তা দিয়ে আমরা আলটিমেটলি জিনোমটাকে আইডেন্টিফাই করি। সিকোয়েন্স অ্যানোটেশন মানে কি, কোডিং নন কোডিং, ধর এটা কোডিং, এটা নন কোডিং, সব পার্টকে একসাথে নিয়ে, নোডিং নন কোডিং সব পার্টকে একসাথে নিয়ে সিকোয়েন্স করলাম, ঠিক আছে। তো তাহলে খালি মনে রাখবে হোল সেট অফ জিনোম, সিকোয়েন্সিং দ্য হোল সেট অফ জিনোমস কন্টেনিং অল কোডিং অ্যান্ড নন কোডিং। যখন অল কোডিং আর নন কোডিং তুই অপশানে পাবি, তখন কি হয়ে যাবে, এটা হচ্ছে এটা ব্লাইন্ড অ্যাপ্রোচ, সেকেন্ড হচ্ছে সিকোয়েন্স অ্যাপ্রোচ। ঠিক আছে, সিকোয়েন্সগুলোকে দেখলি, দেন অ্যানোটেট করলি। আমরা ধর এই একটা পিডিএফ আছে, এই পিডিএফটা অ্যানোটেট করা মানে কিছু লেখা, ঠিক আছে, তার মানে সেম জিনিস, ধর ডিএনএতে কিছু পেলি, এটাকে অ্যানোটেট করে ট্যাগ করে দিলি যে এটা এই ক্রোমোজোম নাম্বার 1 এর কাছে আছে, এই জিনটা ক্রোমোজোম নাম্বার 2 এর কাছে আছে। ক্লিয়ার, আচ্ছা এবার এই যে এইচবি প্রজেক্টে ক্লোনিং করা হয়েছিল, মানে একটা ধর জিন না হলো, এটাকে মাল্টিপল মিলিয়নস অফ কপিতে তৈরি করা হলো। এই ক্লোনিংয়ের সময় হোস্ট থাকবে, কোনো না কোনো হোস্ট থাকবে। হোস্টটা কে ছিল, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোসোম আর ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোসোম, মনে থাকবে দুটো হোস্ট, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোসোম আর একটা কি, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোসোম। ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসে, আমরা এই প্রসিডিওরটা জিজ্ঞেস করতে পারে তোকে, ঠিক আছে, প্রসিডিওরটা সম্বন্ধে ইয়াদ করে নিবি। ফার্স্ট হচ্ছে আমরা ডিএনএ আইসোলেট করলাম, যেখান থেকে আমরা চাই ডিএনএ আইসোলেট করলাম, দেন কনভার্টেড টু র্যান্ডম ফ্র্যাগমেন্টস মানে যে কোনো একটা ফ্র্যাগমেন্টস তৈরি করে দিলাম। দেন আমরা ক্লোনিং করব, যেরকম ডিএনএ টেকনোলজিতে আমরা করে থাকি, দেন আমরা ক্লোনিং করব।
ক্লোনিং কোথায় করবো? ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোমে করতে পারি, আর নাহলে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। অ্যাম্প্লিফিকেশনের জন্য ক্লোনিং করবো, তাই তো? নর্মাল পিসিআর যেরকম বলে, ঠিক আছে, পিসিআর। ওকে, দেন ফ্র্যাগমেন্টস আমরা যেগুলো তৈরি হলো, দেন সিকুয়েন্সেশন ইউজিং দ্য অটোমেটেড ডিএনএ সিকুয়েন্সেস। মানে অটোমেটেড ডিএনএ সিকুয়েন্সেস স্যাঙ্গার্স মনে হয়, স্যাঙ্গার্স, ফ্রেডরিক স্যাঙ্গার্স বলে গেছিল, ঠিক আছে, অটোমেটেড ডিএনএ টেকনিক, ঠিক আছে। তো কি হয়, আমরা ধর প্রোব দিয়ে করি, তাহলে ধর আমরা যে ডিএনএটা ধরলাম, এই ডিএনএটা আছে, ধর আমার এই ডিএনএটা আছে, তার একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স নিলাম, কমপ্লিমেন্টারি সিকোয়েন্স নিয়ে তাকে রেডিও অ্যাক্টিভ ট্যাগ দিয়ে দিলাম যে এটার সাথে এটা কমপ্লিমেন্ট করবে, তার মানে এটা আছে আমি ধরতে পেরে গেলাম, এটা শিওর শট আছে আমি বুঝতে পেরে গেলাম, ঠিক আছে। তার মানে শিওর শট যদি থাকে, তার মানে এই কমপ্লিমেন্টারি সিকোয়েন্স যখনই জুড়বে একসাথে, আমি ধর এটা আননোন, এটা হচ্ছে আননোন, এবার আমি হয়তো এটা ভেবে রেখেছি যে এটার জন্য আমার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স এটা আছে, এই কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটাকে আগে আমি বানিয়ে রেখেছি আগে থেকে, ঠিক আছে। এটাকে বলা হয় অনেক সময় প্রোব, ডিএনএ প্রোব, এটাকে বানিয়ে রেখেছি। এবার যখনই আমি ওই জিনিসটাকে আইডেন্টিফাই করতে চাই, আননোন পার্সনটাকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে এটার সাথে আমি বাউন্ড করাবো। বাইন্ড যদি করে চায়, তার মানে কি একই রকম সেম সিকোয়েন্স আছে কমপ্লিমেন্টারি, বাইন্ড করে গেলে কি হবে, রেডিও অ্যাক্টিভিটি হবে, রেডিও অ্যাক্টিভিটি হলেই আমরা বুঝতে পারবো ওটা বাইন্ড করেছে, তার মানে কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স করেছে, তার মানে আননোন জিনটা আমার আইডেন্টিফাই হয়ে গেল। তো এটাকেই বলা হয়, আমরা এটারও একটুখানি মডিফাইড ভার্সন হচ্ছে স্যাঙ্গার্স টেকনিক, ঠিক আছে। স্যাঙ্গার্স হচ্ছে চেইন টার্মিনেশন টেকনিক, তোরা বোঝার দরকার নেই, চেইন টার্মিনেশন। তার মানে আমি ধর একটা সিম্পল কথা ভাব, ভালো করে থাক, এই ধর এরকম আছে, ঠিক আছে, এই এখানে কি নিউক্লিওটাইড আছে, যে ছোট্ট করে একটুখানি বোঝার চেষ্টা কর, এখানে কি আছে, নিউক্লিওটাইড আছে, এরকম নিউক্লিওটাইডে পলিমার হয়ে তো ডিএনএ তৈরি হয়েছে, তাহলে এর একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স নিলাম, এটাকে বললাম তোমার প্রোব, ঠিক আছে। এখানে কি থাকে, নর্মালি নিউক্লিওটাইডে কি থাকে, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। এবার আমি আমি একটা জিনিসকে নিলাম, ভালো করে শোন, এমন একটা জিনিসকে নিলাম, এটা নিলাম ডাইডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। আমি এই যে এটা দেখ, এটার কথা বলছি, ঠিক আছে, যেটা গোল করলাম, ডাইডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড। যখন ডাইডিঅক্সি নিলাম, মানে দুটোকে আমি ডিঅক্সি করে দিলাম, দুটো থেকে অক্সিজেন বাদ দিয়ে দিলাম, দুটো কার্বন অ্যাটম থেকে অক্সিজেন বাদ দিয়ে দিলাম, তাহলে এই মলিকিউলটা কখনোই এই মলিকিউলের সাথে কি করবে না, কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স করবে না। তার মানে এখান থেকে আলটিমেটলি কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স করতে করতে গেল, এই জায়গাটা এসে কি হয়ে গেল, টার্মিনেট হয়ে গেল, এটা এখান থেকে আর ফার্দার করবে না, এটাকে বলে চেইন টার্মিনেশন টেকনিক। এই চেইন টার্মিনেশন টেকনিক আমার কিছু ইউজ করা হয় স্যাঙ্গার্স মেথডে, কি বললাম, স্যাঙ্গার্স মেথডে। স্যাঙ্গার্স মেথড কিছু ইউজ করা হয় এই ডিএনএ হিউম্যান জিনোম প্রজেক্টও আমার কিন্তু স্যাঙ্গার্স টেকনিক দিয়েই করা হয়, বুঝলি। আর মনে রাখি সিকোয়েন্স আর অ্যারেঞ্জ বেসড অন দ্য ওভারল্যাপিং রিজিয়নস, আউট অফ দ্য স্কোপ অফ ডিসকাশন, এখন স্কোপ আর ডিসকাশন এটা করা যাবে না, ঠিক আছে। তাহলে মনে রাখি যে ওভারল্যাপিং রিজিয়নসগুলোকে আমরা সিকোয়েন্স করতে থাকি, ক্লিয়ার। এবার হিউম্যান জিনোম প্রজেক্টে চলে, হিউম্যান জিনোম প্রজেক্টে যদি আসি, তোরা মনে রাখিস যে টোটাল 30,000 জিন আছে, ঠিক আছে, 30,000 জিন আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লার্জেস্ট আমাদের বডিতে জিন কি, এটা পরীক্ষায় আসতে পারে, লার্জেস্ট জিন হচ্ছে ডিস্ট্রপিন জিন, এটা 2.4 মিলিয়ন বেসিস থাকে, ঠিক আছে, 2.4 মিলিয়ন বেসিস। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 99% অফ দ্য নিউক্লিওটাইডস আমাদের সবার ক্ষেত্রে সেম, ধর পার্সেন্ট এ, পার্সেন্ট বি, পার্সেন্ট সি, এদের মধ্যে 99% অফ দ্য জিনও আমাদের সেম, ক্লিয়ার। খালি 1% হচ্ছে আমাদের বডিতে ভ্যারিয়েশন, তোর সাথে তোর ভাই বোনের ভ্যারিয়েশন বা অন্য লোকের ভ্যারিয়েশন মাত্র 1% অফ দ্য ডিএনএ, ক্লিয়ার। এই কারণেই এতটাই পলিমরফিক, মানে এক একজনের ক্ষেত্রে একই রকম থাকে, তাই জন্য এটাকে বলে ডিএনএ পলিমরফিজম। আর দিস ইজ দ্য বেসিস অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ পলিমরফিজম ইজ দ্য বেসিক অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। তার মানে এক একজনের সব ইউনিক থাকবে, এই যে 1% ভ্যারিয়েশন আছে, এই 1%ই প্রত্যেকের ক্ষেত্রে ইউনিক, তাই জন্য আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে অ্যাকচুয়াল ক্রিমিনালকে বার করতে পারি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ক্লিয়ার। ওকে, দেন মনে রাখি লেস দ্যান 2% অফ দ্য জিনোম, লেস দ্যান 2% অফ দ্য জিনোম হচ্ছে আমাদের কোডিং, বাকিটা হচ্ছে সব নন কোডিং। তাহলে মনে রাখি যে ডিএনএর পলিমরফিজমে আমরা পড়বো যে ভিএনটিআর, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেন্ট রিপিটস, ঠিক আছে। এই ভিএনটিআর মানে বারবার রিপিটেটিভ একটা সিকোয়েন্স, রিপিটেটিভ সিকোয়েন্স মানে ধর একই বেস পেয়ার রিপিট হচ্ছে, এ এ জি জি, এটাই বারবার রিপিট হচ্ছে, এ এ জি জি, এ এ জি জি, মানে এরকম ধর আমি ধর একটা স্ট্যান্ড ধরলাম, এই একটা স্ট্যান্ড, এখানে এ এ জি জি, আবার এই পজিশনে কি এ এ জি জি, আবার এই পজিশনে কি এ এ জি জি, মানে রিপিটেটিভ সিকোয়েন্স বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। এই রিপিটেড সিকোয়েন্স এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারোর ক্ষেত্রে হয়তো এই রিপিটেটিভ সিকোয়েন্স আছে এতবার 100 বার আছে, কারোর ক্ষেত্রে ধর অন্য একটা রিপিটেটিভ সিকোয়েন্স আছে 50 বার। তাহলে এটাকেই বলা হয় ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। এটাই অফ দ্য বেসিস অফ দ্য কি ডিএনএ পলিমরফিজম বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ক্লিয়ার। তার মানে এই যে ভিএনটিআর গুলো আছে এগুলো কিন্তু নন কোডিং জিনিস, মনে রাখি এগুলো হচ্ছে নন কোডিং, ক্লিয়ার। তাহলে আমরা পরে পড়ব ভিএনটিআর হচ্ছে নন কোডিং জিনের মধ্যে পড়ে।
লেস দেন 2% জিনোম আমাদের কোডিং হিসেবে অ্যাক্ট করে, বাকিগুলো সবই নন কোডিং। যারা কোডিং হিসেবে অ্যাক্ট করে তারাই একমাত্র কি তৈরি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে, বাকিরা প্রোটিন তৈরি করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, মানে রিপিটেটিভ সিকোয়েন্স মেজ এ লার্জ পোর্শন অফ দ্য হিউম্যান জিন। ঠিক আছে, রিপিটেটিভ সিকোয়েন্স যেটা আমরা বললাম ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, ঠিক আছে, সেগুলো কিন্তু অনেকটাই থাকে আমাদের ডিএনএতে। ক্লিয়ার? আচ্ছা, রিপিটেটিভ মেনি টাইমস, 1000 টাইমস পর্যন্ত, মোটামুটি 1000 বার পর্যন্ত রিপিট হতে পারে। এই যে রিপিটেটিভ বললাম, এই যে সিকোয়েন্সটা 1000 বার রিপিট হতে পারে। আচ্ছা, লেখ যে নো ডিরেক্ট কোডিং ফাংশন, তার মানে আমি কি বললাম, এই রিপিটেটিভ সিকোয়েন্সগুলো কি হয়, নন কোডিং। এগুলো হচ্ছে নন কোডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে নন কোডিং। ক্লিয়ার? আর লাস্ট হচ্ছে কি, এরা ইভলিউশনকে সাপোর্ট করে। অবভিয়াসলি একটা মানুষের সাথে আরেকটা মানুষের ডিফারেন্স কি, এই যে আমার ভিএনটিআর যেগুলো নন কোডিং আছে, ভিএনটিআর দেখে ডিএনএ পলিমরফিজম বলছি, তাহলে দে স্টিমুলেট দ্য ডাইনামিক্স, পপুলেশন ডাইনামিক্স অর দ্য মলিকুলার ডাইনামিক্স অ্যান্ড ইভলিউশন। ক্রোমোজোম 1 মনে রাখিস যে মোস্ট জিন থাকে, ক্রোমোজোম 1 মোস্ট জিন থাকে। আমি কি বললাম, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিন হচ্ছে ডিস্ট্রফিন, যেখানে ম্যাক্সিমাম বেস পেয়ার থাকে। আর সব থেকে বিগেস্ট জিন কি বা মোস্ট জিন কোথায় থাকে, ক্রোমোজোম 1। সব থেকে লোয়েস্ট জিন কোথায় থাকে, ক্রোমোজোম ওয়াইয়ে, ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম ওয়াইয়ে। ঠিক আছে, সব থেকে লোয়েস্ট জিন থাকে ক্রোমোজোম 231টা, এখানে কত থাকে 296। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা তোদের এনসিইআরটিতে আছে, সেটা হচ্ছে কি এসএনপি, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। একটা মাত্র নিউক্লিওটাইডের পলিমরফিজম হচ্ছে। ক্লিয়ার? একটা মাত্র নিউক্লিওটাইডের পলিমরফিজম হচ্ছে। তার মানে কি, ধর একটা এশিয়ান পপুলেশন ধরলাম, এটা এশিয়ান পপুলেশন, এটা হচ্ছে আমেরিকান পপুলেশন। এর 405 নম্বর পজিশনে, ভালো প্রশ্ন, এর 405 নম্বর পজিশনে অ্যাডেনিন আছে, এর 405 নম্বর পজিশনে গুয়ানিন আছে। তার মানে এটা একটা কি সিঙ্গেল বেস ডিফারেন্স, একটাই তো বেসের ডিফারেন্স হলো। তাহলে এটার জন্য আলটিমেটলি দুটো পপুলেশনে আলাদা আলাদা হলো। তাহলে এটাকে বলে সিঙ্গেল নিউক্লিওটাইড। অবভিয়াসলি নিউক্লিওটাইড পলিমরফিজম, এক একটা ধর রাশিয়ান পিপলে হয়তো টি থাকলো, ঠিক আছে, হ্যাঁ, আবার পাকিস্তানি পিপলে ধর সি থাকলো, ঠিক আছে। তাহলে সিঙ্গেল বেসের পলিমরফিজম প্রচুর জায়গায় দেখা যায়। তার মানে 1.4 মিলিয়ন, প্রায় কত, 1 মিলিয়ন মানে 10 লাখ, মানে 14 লাখসের মধ্যে 14 লাখ লোকেশনে আমার এরকম সিঙ্গেল বেস ডিফারেন্স হয়। এটা হচ্ছে বায়োলজিক্যাল মার্কার হিসেবে হেল্প করে। দে হেল্পস দ্য সায়েন্টিস্ট টু লোকেট দ্য জিনস, ঠিক আছে, দে helps to find out the disease and trace of the human history, আর obviously single base DNA difference। ঠিক আছে, মনে রাখি যে পার 300 নিউক্লিওটাইডের মধ্যে একটা করে আমার কি থাকে, এরকম থাকে, এসএনপি থাকে। ঠিক আছে, এসএনপিকে বলা হয় স্নিপসও বলা হয়। ঠিক আছে, স্নিপসও বলা হয়, যেদিকে মনে রাখিস স্নিপসও বলা হয়ে থাকে। ভেরি 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 ইম্পর্টেন্ট। 1.4 মিলিয়ন, ক্লিয়ার, 1.4 মিলিয়ন স্পেসে। ওকে, একটুখানি জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, এসএনপি, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে আমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, যেটা অ্যালেক জেফ্রি করেছিল। ঠিক আছে, অ্যালেক জেফ্রিজ হচ্ছে টেকনিক টু আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস বিটুইন দ্য ডিএনএ ফ্র্যাগমেন্টস ইন 2 ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, মানে দুটো ইন্ডিভিজুয়ালে, এটা ভুল লেখা আছে, দুটো ইন্ডিভিজুয়ালের মধ্যে আমার আলটিমেটলি দুটো ইন্ডিভিজুয়াল মানে ধর সাসপেক্টেড ইন্ডিভিজুয়ালে আমি কী করে বার করবো আলটিমেটলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ক্লিয়ার? আচ্ছা, তো এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাদেরকে ডিটেক্ট করে, মনে রাখি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর বেসিক্সটা কি, রিপিটেটিভ ডিএনএ। কি বললাম, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর বেসিক্স হচ্ছে রিপিটেটিভ ডিএনএ। তার মানে এই যে বললাম একটু আগে ভিএনটিআর, যেটাকে বললাম বারবার বেস সিকোয়েন্সগুলো রিপিট হচ্ছে, সেটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর বেসিক, যেটাকে বলে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। তাহলে ইন দিস সিকোয়েন্স এ স্মল অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ রিপিটেটিভ মেনি টাইমস। ঠিক আছে, ভিএনটিআর ভ্যারিয়েবল কেন বলছি, এক একজনের ক্ষেত্রে এক রকম, কারোর ক্ষেত্রে 1000, কারোর ক্ষেত্রে হয়তো 500 বার রিপিট হলো, কারোর ক্ষেত্রে 1000 বার রিপিট হলো, কারোর ক্ষেত্রে ধর সিকোয়েন্সও আলাদা হয়, কারোর ক্ষেত্রে এজি রিপিট হচ্ছে, কারোর ক্ষেত্রে টিসি রিপিট হচ্ছে। তাহলে এই যে আমি পার্টিকুলারলি আলাদা আলাদা করে পাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে, এটাই তো আলটিমেটলি পলিমরফিজম। এক একজনের ক্ষেত্রে আরেক রকম। পলি মানে কি, ডিফারেন্ট, মরফিজম মানে মরফোলজি আলাদা। ঠিক আছে, এই কারণে প্রত্যেকের মুখ একরকম হয় না, ঠিক আছে, প্রত্যেকের আলাদা আলাদা ফেস স্ট্রাকচার আছে, তো এটাকে বলে পলিমরফিজম। আচ্ছা, নেক্সট, এটাকে বলে রিপিট লেন্থ পলিমরফিজম। আচ্ছা, দু টাইপের হয়, এই যে বারবার রিপিটিং হচ্ছে, এজি সিকোয়েন্স রিপিটিং হচ্ছে, এজিটি, ধর এজিটি রিপিট হচ্ছে, এটাকে দুটো ভাবে ভাগ করা হয়। একটাকে বলে শর্ট ট্যান্ডেম রিপিট, আর একটাকে বলে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম। শর্ট ট্যান্ডেম রিপিটে কি হয়, 2 to 6 বেস পেয়ার রিপিট হয়, আর ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটে মিনিমাম মনে রাখি যে 15 to 70 বেস পেয়ার রিপিট হয়। ক্লিয়ার? 60 to 70 বেস পেয়ার রিপিট হয়। ক্লিয়ার? ওকে, তার মানে কি হয়, এজিটিসি এজিটিসি এরকমভাবে এতটা জিনিস রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। আর যদি শর্ট হয় তাহলে আমরা তাকে কি বলবো, শর্ট ট্যান্ডেম। ক্লিয়ার? ওকে,
তার মানে আমি কি বলবো, ভালো করে দেখ, এই যে দেখতে পাচ্ছিস, এদিকে দেখা, ধর আমার বললাম যে এশিয়ান পিপিলে দেখ এটা শর্ট ট্যান্ডেম রিপিট, শর্ট ট্যান্ডেম রিপিট হলো দুটো বেস পেয়ার রিপিট হচ্ছে, এটি 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 তিনবার রিপিট হচ্ছে। আমেরিকান পিপিলে এই দুটোই বেস পেয়ার কতবার রিপিট হচ্ছে, 5বার রিপিট হচ্ছে। তাহলে প্রত্যেকের ডিফারেন্ট পলিমরফিজম আছে, ক্লিয়ার। শর্ট ট্যান্ডেম রিপিট, লং ট্যান্ডেম রিপিট মানে ভ্যারিয়েবল ট্যান্ডেম রিপিট তো বলেছি। এবার হচ্ছে পরের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ভিএনটিআর এর সাইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিএনটিআর এর সাইজ। তোরা যদি দেখিস ভিএনটিআর 0.1 to 20 কেবি পর্যন্ত আলটিমেটলি বেস পেয়ারের ক্যাপাসিটি হচ্ছে 0.1 to 20, ক্লিয়ার। আচ্ছা, এটা অবভিয়াসলি পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, দিস নাম্বার অফ রিপিটস ভ্যারিজ ফ্রম পার্সেন্ট টু পার্সেন্ট, ভ্যারিজ ফ্রম পার্সেন্ট টু পার্সেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, মনে রাখিস যে টোটাল যে ডিএনএ আছে, এই যে টোটাল ডিএনএটা আছে, এই টোটাল ডিএনএ কে আমরা দুটোভাবে ভাগ করে থাকি। একটা হচ্ছে বাল্ক ডিএনএ, আর একটাকে বলে রিপিটেটিভ ডিএনএ। রিপিটেটিভ ডিএনএকে আলাদা করে দিলাম, আর বাল্ক ডিএনএটাকে আলাদা করে দিলাম। মানে রিপিটেটিভ ডিএনএ ছাড়া বাকি যা আছে সেগুলো সব বাল্ক ডিএনএ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে বাল্ক ডিএনএ তো ম্যাক্সিমাম থাকবে, রিপিটেটিভ ডিএনএ কতটা আছে, তাহলে বাল্ক ডিএনএ হচ্ছে মেজর পিক পাবে, আর বাকিগুলো হচ্ছে স্মলার পিক। তার মানে এগুলো হচ্ছে রিপিটেটিভ ডিএনএ পার্ট, আর এটা যদি একদম মেজর পিক পেলো সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে কি বাল্ক ডিএনএ, বাল্ক ডিএনএ, ক্লিয়ার। ওকে, তাহলে এটা কিসের উপর আমরা বেস করে করেছি, ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেনসিটি অনুযায়ী আমরা ডেনসিটি গ্রেডিয়েন্ট দিয়ে আমরা সেন্ট্রিফিউজ করে, ঠিক আছে, যার ডেনসিটি যেরকম, ঠিক আছে, সেই অনুযায়ী সেন্ট্রিফিউজ করেছি, ঠিক আছে। ওকে, তো যখন আমরা একটু আগে পড়েছিলাম যে মেসেলসন স্টাল এক্সপেরিমেন্ট, তখন আমরা সিজিয়াম ক্লোরাইড দিয়ে সেন্ট্রিফিউজ করেছিলাম, ঠিক আছে। সিজিয়াম ক্লোরাইড দিয়ে হেভি হলে সেন্ট্রিফিউজেশন নিচে চলে যাবে, আর যদি মিক্সড হয় তাহলে একরকম হবে, ঠিক আছে। হেভি হলে জানিস তোরা N15 হচ্ছিল, আর মিক্সড হলে N15 N14 হচ্ছিল, ক্লিয়ার। আর হেভি হলে N15 হচ্ছিল, যেটা রেডিও অ্যাক্টিভ সেটা হেভি, ক্লিয়ার। ওকে, আচ্ছা, এই যে স্মল পিক যেটা দেখতে পাচ্ছিস, ভালো করে শোন, যে স্মল পিক দেখতে পাচ্ছিস সেগুলোকে আমরা বলি স্যাটেলাইট ডিএনএ, এস ফর স্মল, এস ফর স্যাটেলাইট, ক্লিয়ার। স্মল পিক, এই স্যাটেলাইট ডিএনএর মধ্যে একটা হচ্ছে মিনি স্যাটেলাইট থাকে, আর একটা হচ্ছে মাইক্রো স্যাটেলাইট থাকে। এই মিনি আর মাইক্রো স্যাটেলাইটস, ঠিক আছে, এই মিনি আর মাইক্রো স্যাটেলাইটস আমরা কি করে ডিপেন্ড করবো, মানে ডিপেন্ড করবে কিসের ওপর, আইদার এটি রিচ কতটা আছে, লেন্থ অফ দ্য সেগমেন্ট কতটা আছে, আর নাম্বার অফ রিপিটেটিভ ইউনিট কতটা আছে। আমি একটু আগে বলছিলাম কতবার রিপিট হচ্ছে, ঠিক আছে, সিকোয়েন্সটা কতবার রিপিট হচ্ছে। ওকে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টগুলো মাথায় রাখবি। দেখ ডাজ নট কোড ফর এনি প্রোটিনস, মানে যাই হোক না স্যাটেলাইট, যাই হোক না কেন, স্যাটেলাইট প্রোটিনগুলো মেনলি কি রিপিটেটিভ সিকোয়েন্স, তো একটু আগেই বললাম, দেখ রিপিটেটিভ ডিএনএ তো আলটিমেটলি স্যাটেলাইট ডিএনএ, তো দে ডাজ নট কোড ফর এনি প্রোটিন, তার মানে দে আর নন কোডিং, দে শো দ্য হাই ডিগ্রি অফ পলিমরফিজম, হাই ডিগ্রি, নট দ্য লো ডিগ্রি, অনেক বেশি পলিমরফিজম দেখে একজনের ক্ষেত্রে একরকম। দে আর দ্য বেসিস অফ দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, পলিমরফিজম অফ দ্য ডিএনএ সিকোয়েন্স, দিস ইজ দ্য basis of the DNA engineering, mapping of the human genome, very very important. Polymorphism arises due to mutation, তার মানে তোর ধর বাবা মার যাই হোক না কেন, তোর মধ্যে কিছু তো চেঞ্জ আসবে, সেটা তো মিউটেশন, তাহলে তোর বাবা মার সাথে তোর ডিএনএ মিলবে না, কিছুটা হলেও মিলবে না, লেস দেন 1% ডিফারেন্ট হবে, তাহলে polymorphism arise due to mutation। তাহলে পরের পয়েন্ট হচ্ছে ইফ এ ইনহেরিটেবল মিউটেশন ইজ অবজার্ভ ইন এ পপুলেশন অ্যাট এ হাই ফ্রিকোয়েন্সি, মানে একদম মিউটেশন যেটা ইনহেরিট করছি বাবা মার থেকে, সেটা যদি হাই পপুলেশনে প্রচুর ভ্যারাইটি দেখা যায়, তখন সেটাকে বলে ডিএনএ পলিমরফিজম। তাহলে পলিমরফিজম ইজ হায়ার ইন নন কোডিং রিজন, বারবার বলেছি কোডিং রিজনে পলিমরফিজম কম হয়, ঠিক আছে। বাট ইফ দ্য মিউটেশন ইন দ্য সিকোয়েন্স মে নট হ্যাভ এনি ইন্টারমিডিয়েট এফেক্ট অফ দ্য রিজন, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তো এদের যদি মিউটেশন হয় পলিমরফিজমে, ভালো করে শোন, পলিমরফিজমে যে সিকোয়েন্স আছে বা রিপিটেটিভ যে সিকোয়েন্স আছে, সেখানে যদি মিউটেশন হয় সেটা কিন্তু আলটিমেটলি আমাদের অনেকটা অ্যাফেক্ট করবে না। তার কারণ কি অ্যাফেক্ট করবে না, কারণ কি এরা তো কোডিং নয়। যদি ধর কোনো একটা জিন মিউটেটেড হয়ে গেল, তাহলে সেটা কি তৈরি করবে, কোডিং যদি হতো তাহলে এটা বাজে প্রোটিন বানাবে, সেলকে নষ্ট করে দেবে। কিন্তু এটা তো আমার নন কোডিং পলিমরফিজম, তা নন কোডিং হলে সে প্রোটিনও বানাবে না, সেলকে নষ্টও করবে না, ক্লিয়ার। ওকে, কিন্তু এই যে ডিমিউটেশনসগুলো হলো, ঠিক আছে, জেনারেশন আফটার জেনারেশন, ঠিক আছে, মানে এমনি নর্মাল ক্ষেত্রে যখন মিউটেশন হচ্ছে জেনারেশন আফটার জেনারেশন, ছোটো ইভলিউশন হয়েছে ম্যানের, সে অনেক রামাপিথেকাস রায়াপিথেকাস থেকে, সেখান থেকে যে পলিমরফিজম হতে 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 আজকে এত ভ্যারাইটি অফ পলিমরফিজম দেখা যায়। তাহলে মিউটেশন প্রত্যেকটা জেনারেশনে মিওসিসের জন্য হয়, তাই তো, মিওসিসের জন্য মিউটেশন হচ্ছে, সেই মিউটেশনের জন্যই পলিমরফিজমগুলো তৈরি হচ্ছে। আর এই পলিমরফিজমই ইভলিউশন আর স্পেসিয়েশনকে স্টিমুলেট করছে, ইভলিউশন আর স্পেসিয়েশনকে স্টিমুলেট করছে। নেক্সট, রিপিটেটিভ ডিএনএ, স্যাটেলাইট ডিএনএ,
ঠিক আছে, দুটো একটু স্লাইড ডিফারেন্ট। কি বললাম, রিপিটেটিভ ডিএনএ, স্যাটেলাইট। রিপিটেটিভ ডিএনএ স্মল সেগমেন্টস বারবার রিপিট হচ্ছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা, এই একই জিনিস, সিম্পল। রিপিটেড ডিএনএ মানে জাস্ট নামটা বলছি, স্মল ডিএনএ রিপিটেড মেনি টাইমস। আর স্যাটেলাইট ডিএনএ মানে ডিএনএ সিকোয়েন্সেস দ্যাট কন্টেন হাইলি রিপিটেটিভ ডিএনএ। দিস ইজ দ্য বেসিস অফ ফিঙ্গারপ্রিন্টিং। যেহেতু হাই পলিমরফিজম দেখা যায়, তাই জন্য প্রচুর ভ্যারাইটি দেখা যায়, তাই জন্য এটাকে বলা আমরা কি, স্যাটেলাইট ডিএনএ কে আরেকটা নাম কি, স্যাটেলাইট ডিএনএ VNTR, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিট। ঠিক আছে, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। আচ্ছা, এটা মনে রাখিস যে লিউসিনের কে কোড করে, এটা এমসিকিউতে দিতে পারে। লিউসিন কোন কোডন দিয়ে কোড হয়, সেরিন কোন কোডন দিয়ে কোড হয়, আর আর্জিনিন কোন কোডন দিয়ে কোড হয়। ক্লিয়ার? আমরা জাস্ট লাস্ট এনসিআরটি 2-3টে পয়েন্টস দেখে রাখবো ফর দ্য টাইম বিং। ঠিক আছে, এই দেখ, এখানে সব জিনিসই লেখা আছে, এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাগ, জাস্ট ছোট্ট করে একবার দেখে নিবি। ঠিক আছে, ওভারল্যাপিং সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে স্যাঙ্গার জিনিসটা ওইটা হচ্ছে। এইগুলো হচ্ছে সব ডাটাগুলো দেখে নিবি। ঠিক আছে, আমরা যেটা ডাটাগুলো লিখিয়ে দিয়েছি, 1.4 মিলিয়ন হয়। ঠিক আছে, লোকেশনে SNP দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আয়, রিপিটেটিভ ডিএনএ, স্যাটেলাইট ডিএনএ, বেস কম্পোজিশনের উপর ডিপেন্ড করে স্যাটেলাইট ডিএনএ। ঠিক আছে, সেগমেন্ট নাম্বারের উপর ডিপেন্ড করে, অ্যান্ড দ্য নাম্বার অফ ইউনিটি মিনস। স্যাটেলাইট ডিএনএ ডিপেন্ড করছে কত রকমের রিপিট হবে, সেটা বেস কম্পোজিশনের উপর ডিপেন্ড করে, আইদার সেটা AT রিচ না GC রিচ, লেন্থ অফ দ্য সেগমেন্ট, ধর 10টা 12টা হতে পারে, কারোর ক্ষেত্রে 6টা হতে পারে, আর নাম্বার অফ ইউনিটি ইউনিটস, সেটা কতবার রিপিট হচ্ছে, কারোর ক্ষেত্রে 10 বার হয়, কারোর ক্ষেত্রে 100 বারও হয়। ক্লিয়ার? আচ্ছা, স্যাটেলাইট ডিএনএ মাইক্রো স্যাটেলাইট আর মিনি স্যাটেলাইটে হয়। ঠিক আছে, স্যাটেলাইট ডিএনএ মাইক্রো স্যাটেলাইট আর ডিএনএ স্যাটেলাইটের থেকে, মিনি স্যাটেলাইট থেকে হয়। ওকে, আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে দিস সিকোয়েন্সেস নর্মালি ডু নট কোড, অবভিয়াসলি লিখেছি, বাট দে ফর্ম এ লার্জ পোর্শন অফ দ্য হিউম্যান জিনোম। আমি বলছি হিউম্যান জিনোমের লার্জ পোর্শনে থাকে, কিন্তু দে ডু নট কোড। ঠিক আছে, ওকে, দিস শো হাই ডিগ্রি অফ পলিমরফিজম। দিস ইজ দ্য বেসিস অফ দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। Since DNA from each tissue such as blood, hair follicle, skin, bone, saliva, sperm from an individual show the same degree of polymorphism, they become very useful. সব কিছুই আমার একটা, সবই সেম হাই ডিগ্রি অফ পলিমরফিজম দেখায়। ঠিক আছে, ফরেন্সিক অ্যাপ্লিকেশনও লাগে। ঠিক আছে, আচ্ছা, ফার্দার অ্যাজ দ্য পলিমরফিজম আর দ্য ইনহেরিটেবল চেন। ওকে, প্যাটার্নিটি টেস্টও লাগে। ঠিক আছে, পলিমরফিজম। ঠিক আছে, অ্যাজ দ্য পলিমরফিজম, ভালো করে শুনুন, এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট। As the polymorphism are inheritable from parents to children, DNA fingerprinting is also the basis of the paternity system. যেহেতু আলটিমেটলি পলিমরফিজমটা ইনহেরিটেবল হয় বাবার থেকে ছেলে, তার মানে যদি কেউ একজন দাবি করে যে এটা তোমার, এটা তুমি এই ছেলেটার বাবা। ঠিক আছে, এবার বাবা, যে ছেলেটা বলতেই পারে যে না আমি নই, তাহলে তাকে প্রুফ দিতে হবে। যদি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, তাহলে যদি দেখে যে দুটোর মধ্যে সেম রিপিটেটিভ সিকোয়েন্স সেম আছে, তার মানে পলিমরফিজম আছে, পলিমরফিজমটা সেম, কারণ পলিমরফিজম ইনহেরিটেবল, তাহলে বাবার থেকেই এসছে। যদি দেখে যে না সেম রিপিটেটিভ সিকোয়েন্স পায়নি, তার মানে সে মেয়েটা ভুল বলছে। ঠিক আছে, পয়সা আদায় করার চেষ্টা করছে, সিম্পল কথা। তাহলে প্যাটার্নিটি টেস্টিং বা ডিসপুটের ক্ষেত্রেও আমরা এই পলিমরফিজমটাকে কাজে লাগিয়ে, ইনহেরিটেবল পলিমরফিজমটাকে কাজে লাগিয়ে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে পারি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, পলিমরফিজম ইন এ ডিএনএ সিকোয়েন্স ইজ দ্য বেসিস অফ দ্য জেনেটিক ম্যাপিং। অবভিয়াসলি জেনেটিক ম্যাপিং করতে পারি। পলিমরফিজম ভ্যারিয়েশন ইজ দ্য জেনেটিক লেভেল অ্যারাইজেস ডিউ টু মিউটেশন। আমি বলেই দিচ্ছি মিউটেশনের জন্য হয়। ঠিক আছে, আচ্ছা, আর কি আছে দেখি। আচ্ছা, দিস ইজ ইফ এন ইনহেরিটেবল মিউটেশন ইজ অবজার্ভ ইন এ হাই ফ্রিকোয়েন্সি, অবভিয়াসলি। ঠিক আছে, মনে কি ফ্রিকোয়েন্সি কত বেশি হতে হবে, 0.01। 0.01-এর থেকে যদি ফ্রিকোয়েন্সি বেশি হয়, তাহলে সেটাকে আমরা পলিমরফিজম বলবো। যে ইনহেরিটেবল মিউটেশনটা যে ভ্যারাইটি ডিগ্রিতে ফ্রিকোয়েন্সিতে দেখা যাচ্ছে হাই পপুলেশনে, তাই জন্য আমরা ডিএনএ পলিমরফিজম বলি। সেটা মনে রাখবি গ্রেটার দেন যদি 0.01 হয়। ঠিক আছে, গ্রেটার দেন যদি 0.01 হয়। ক্লিয়ার? One variant of the allele in the at a locus occurs in a human population with a frequency of the greater than 0.01. Clear? আচ্ছা, ওকে, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস দেখতে পাচ্ছি, শো হাই ডিগ্রি অফ পলিমরফিজম। কার দিয়ে হয়েছিল, আলেক জেফ্রি। ক্লিয়ার? প্রসিডিওরটা মনে রাখতে হবে, পারপাস স্টেপ, ফার্স্টে আইসোলেট করলাম ডিএনএকে, দেন রেস্ট্রিকশন ইন্ডিউসিস দিয়ে কাটলাম, যেরকম ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএটাকে করলি, ফার্স্ট আইসোলেশন করলি, দেন রেস্ট্রিকশন দিয়ে কাটলি, দেন সেপারেট করলি ডিএনএ জেল ইলেকট্রোফোরেসিস দিয়ে, দেন এটাকে নাইট্রোসেলুলার পেপারে রাখলি। ঠিক আছে, কোনো সময় দরকার হলে আমরা PCR করে নেবো মাল্টিপল কপি পাওয়ার জন্য, দেন নাইট্রোসেলুলারে রাখলাম। দেন এটাকে আমার তো দেখতে হবে যে এটা আলটিমেটলি সেম জিনিস কিনা, তাহলে আমরা কী করতে হবে, প্রোব দিতে হবে, হাইব্রিডাইজেশন করতে হবে। প্রোবের সাথে আমি রেডিও অ্যাক্টিভ মলিকিউল লাগিয়ে দিলাম,
রেডিও অ্যাক্টিভ মলিকুল, তাহলে এই কমপ্লিমেন্টারি সিকোয়েন্সের সাথে প্রোব করে ডবল বন্ডিং করে ফেললো কমপ্লিমেন্টারি সিকোয়েন্সের সাথে। আর তারপর ভিএনটিআর প্রোব মানে হচ্ছে এই যে রেডিও অ্যাক্টিভ প্রোব, ভিএনটিআর প্রোব যেটা হাইব্রিডাইজেশন হলো, কমপ্লিমেন্টারি যখনই বেস সিকোয়েন্সের সাথে হাইড্রোজেন বন্ড করলো সেটাকে বলে হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? তাহলে আমি যদি ইনকেস রেডিও অ্যাক্টিভিটি পাই তাহলে আমি বুঝে যাবো যে আমি যে সিকোয়েন্সটা চেয়েছিলাম সেটাই হচ্ছে আমার আসল সিকোয়েন্স। ক্লিয়ার? ওকে, দেন দ্য ডিটেকশন অফ দ্য হাইব্রিডাইজ ডিএনএ ফ্র্যাগমেন্টস একটা অটো রেডিওগ্রাফি। লাস্ট লেকচার কাছে আমি বলেছি অটো রেডিওগ্রাফি কি, আমার এক্সট্রা প্লেটে দেখবো অটো রেডিওগ্রাফি। যদি মিউটেটেড হয়ে যায় তাহলে অটো রেডিওগ্রাফিতে শোন করবে না। ক্লিয়ার? ওকে, কত কেবি করে যেতে পারে ফ্রম 0.1, ভালো করে শুনুন, ভিএনটিআর কত কেবি জিজ্ঞেস করে, 0.1 to 20, ঠিক আছে, এটাই জিজ্ঞেস করে। ক্লিয়ার? ওকে, আচ্ছা ভালো শুনুন, এই যে টেকনিকটা আমরা ইউজ করছি, ভিএনটিআর প্রোব দিয়ে ইউজ করছি, অটো রেডিওগ্রাম ইউজ করছি, তারপর ব্যান্ডস অফ দ্য ডিএনএ পাচ্ছি, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল আমার ভ্যারি করবে এক্সেপ্ট দ্য মনোজাইগোটিক টু। আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে ভালো করে শুনুন, আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রে ভিএনটিআর ভ্যারি করবে না, মানে একজনের সাথে আরেকজনের পলিমরফিজম খুব পাবো না, কিন্তু বাকি সব ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল পপুলেশনে কিন্তু আমার এই ভিএনটিআর উপর বেস করি আলটিমেটলি দুটোর মধ্যে ডিফারেন্স আছে। দ্য সেন্সিটিভিটি অফ দ্য টেকনিক, ভালো করে শুনুন, এই যে ভিএনটিআর টেকনিকটা দিয়ে আমি আলটিমেটলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করছি, দ্য সেন্সিটিভিটি অফ দ্য টেকনিক হ্যাজ বিন ইনক্রিজ বাই দ্য ইউজ অফ পিসিআর। কারণ পিসিআর দিয়ে আমি ইমপ্রুভ করতে পারবো কেন? কারণ পিসিআর দিয়ে আমি কোটি মিলিয়ন্স অফ দ্য ডিএনএ পেতে পারবো, ছোট ডিএনএ থেকেও আমরা মিলিয়ন্স অফ দ্য ডিএনএ পেয়ে যাবো। ঠিক আছে, মিলিয়ন্স অফ দ্য ডিএনএ পেয়ে গেলে আমার সুবিধা হবে কাজ করতে। ঠিক আছে, একটা স্যাম্পেল থেকে আমি যদি 100টা স্যাম্পেল বানিয়ে দিলে সুবিধা হবে কাজ করতে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, নেক্সট। এটা লাস্ট জিনিস, এটা ধর ইন্ডিভিজুয়াল, এটা প্যাটার্নাল ক্রোমোসোম, এটা ম্যাটার্নাল ক্রোমোসোম। ক্লিয়ার? আচ্ছা, খালি একটা জিনিস বোঝার চেষ্টা কর, এই যে দেখলি এ আর বি, ঠিক আছে, এ আর বি, ভালো করে দেখ, নাম্বার অফ টেন্ডেন রিপিটস এর ক্ষেত্রে কটা রিপিটস হয়েছে, ভালো করে পড় এই সেন্টেন্সটা কি বলেছে, দ্য ফিউ রিপ্রেজেন্টেটিভ ক্রোমোসোম অফ বি শোন, ঠিক আছে, ফর দ্য সেক অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং ছেড়ে দে, দ্য টু অ্যালিলস প্যাটার্নাল অ্যান্ড ম্যাটার্নাল অফ এ ক্রোমোসোম অলসো কন্টেন দ্য ডিফারেন্ট কপি অফ দ্য ভিএনটিআর। ভালো করে দেখ, ভিএনটিআর মানে দুটো সেম কপি, একটা ক্রোমোসোমের প্যাটার্নাল আর ম্যাটার্নাল, এই যে প্যাটার্নাল, এটা হচ্ছে প্যাটার্নাল, এটা হচ্ছে ম্যাটার্নাল, এটা প্যাটার্নাল, এটা ম্যাটার্নাল। ক্রোমোসোম 7 এর ক্ষেত্রে দেখ, এটার ক্ষেত্রে 3টে রিপিটেটিভ ইউনিট, এর ক্ষেত্রে 4টে। এর ক্ষেত্রে ক্রোমোসোম 2 এর ক্ষেত্রে দেখ, প্যাটার্নালে কটা, 1 2 3 4 5 6 7 8, আর এখানে কটা, 1 2 3 4 5 6 7টা, তাহলে এখানে 8, এখানে 7, এখানেও দেখ ডিফারেন্স। তাহলে মনে রাখিস যে প্যাটার্নাল ম্যাটার্নাল ক্রোমোসোমও কিন্তু আলাদা হয়। ক্লিয়ার? রিপিটেটিভ ইউনিটস। ক্লিয়ার? এর ক্ষেত্রেও সেম, ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রেও সেম, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বি এর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। আচ্ছা, এবার ধর একটা ক্রাইম সিন থেকে আমরা একটা জিনিস পাওয়া গেছে, সেটা এবার ধর সি, এটা ধর একটা এটা বাচ্চা, তাদের চাইল্ড, ইন্ডিভিজুয়াল এ আর বি এর চাইল্ড হয়েছে সি, ফার্টিলাইজেশন করে চাইল্ড হয়েছে সি। তো সি এর ক্ষেত্রে আমার এই রিপিটেটিভ ইউনিট দেখা গেল, এখানে দেখা গেল। ক্লিয়ার? আচ্ছা, আর ভালো করে শোন, ক্রোমোসোম 7 এর ক্ষেত্রেও আমার এই রিপিটেটিভ ইউনিট, এখানে রিপিটেটিভ। ক্লিয়ার? আচ্ছা, আমি ডিটেকশন ডিএনএ ফ্রম দ্য ক্রাইম সিন পেয়েছি সি এখানে। ক্লিয়ার? ক্রাইম সিন, এটা হচ্ছে ক্রাইম সিন, ছেলেটা, এটা বাদ দে, ধর ক্রাইম সিনে আমি এরকম পেয়েছি, ভালো করে বোঝার চেষ্টা কর, ক্রাইম সিনে আমি এরকম পেয়েছি। এবার আইদার এ ক্রাইম সিনে ধর কিছু একটা ফেলে গেছিলো, কেউ কিছু একটা ফেলে গেছিলো, তাহলে এবার যার সাথে ম্যাচ করবে, আইদার এ হতে পারে, আইদার বি হতে পারে, যার সাথে ম্যাক্সিমাম জিনিস ম্যাচ করবে, সেম মানে ব্যান্ডে ম্যাচ করবে, সেটাই হচ্ছে সেই ক্রিমিনাল। ক্লিয়ার? ওকে, তার মানে ভালো করে দেখ, এর সাথে এটা ম্যাচ করছে, এটার সাথে এটা ম্যাচ করছে, দেখতে পাচ্ছিস, এটার সাথে এটা, এটার সাথে এটা একই জায়গায় ম্যাচ করছে, আবার এটাও এখানে ম্যাচ করছে, এটাও এখানে ম্যাচ করছে। ক্লিয়ার? এটাও এখানে ম্যাচ করছে, এখানে ওটা ম্যাচ করছে, তার মানে এই দেখ এটা এখানের সাথে ম্যাচ করছে, দেখতে পাচ্ছিস, আবার এটা এখানের সাথে ম্যাচ করছে, তার মানে এটা বুঝতে পারছিস যে এই সি এর সাথে, চাইল্ড বাদ দিয়ে এখানে ক্রাইম সিন ভাব, সি এর সাথে কোনটা বেশি ম্যাচ করছে, বি এরটা বেশি ম্যাচ করছে, তার মানে আমরা বলতে পারবো যে ক্রাইম সিনে কে ছিল, বি ছিল, কারণ বি এর সাথে ম্যাক্সিমাম ম্যাচ করছে। দেখ, এ এর সাথে ম্যাচই করছে না, খালি একটাতে ম্যাচ করছে, এ এর সাথে খালি একটাতে ম্যাচ করছে, বাকিগুলোতে কোনো ম্যাচ নেই, এখানে কোনো ম্যাচ নেই, এখানেও কোনো ম্যাচ নেই। ক্লিয়ার? ওকে, বুঝতে পারলি? তাহলে যেখানে ম্যাক্সিমাম ম্যাচ করবে, যে সিকোয়েন্স ম্যাচ করবে, সেইটাই হচ্ছে তোর আলটিমেটলি অ্যাকিউজড,
ক্রাইমটা করেছে। ক্লিয়ার? তাহলে এই যে আমার ব্যান্ডস অফ ডিএনএ থেকে যেটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে পেলাম, নাম্বার অফ ট্যান্ডেন রিপিটস, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেন রিপিটস যে আমরা যে নাম্বার অফ পেলাম, সেটা যদি ম্যাক্সিমাম যেটা ম্যাচ করবে, ম্যাক্সিমাম যদি একই ব্যান্ডে ম্যাচ করে, তাহলে সেটাই হয়ে যাবে তার আসল ক্রাইম যে করেছে। ক্লিয়ার? বা অ্যাকিউজড, বা যেটা তুই ডিটেক্ট করতে চাস। ঠিক আছে? তো পরীক্ষা তোকে যাই দিক না কেন, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? কোনটা ম্যাচ করছে, এটা ডাইরেক্ট ছবি দিয়ে দিতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে লেখা আছে, দেখ, অ্যাম্পলিফাইড রিপিটস সেপারেটেড বাই সাইজ অন দ্য জেল অন দ্য ডিএনএ ফিঙ্গার। মানে সেম ম্যাচিং হয়ে গেলেই আমার আলটিমেটলি কি হবে, সেম ম্যাচিং হয়ে গেলেই, সেম যেখানে ম্যাচিং করবে, ম্যাক্সিমাম ম্যাচিং করবে যেখানে, সেখানেই হচ্ছে আমার অ্যাকিউজড। ওকে ওকে, তাহলে এখানে বি হচ্ছে অ্যাকিউজড। বোঝা গেল? তাহলে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেন রিপিট নন কোডিং রিজিয়নে হয়। ঠিক আছে? দিস ইজ এ মেজর পার্ট অফ দ্য ডিএনএ হয়। এটাকে আমি সেন্সিটিভিটিটাকে কী করে ইনক্রিজ করবো, পিসিআর টেকনিক দিয়ে। ঠিক আছে? কত সাইজ, 0.1 to 20 KB। ঠিক আছে? প্রসেসটা এগুলো স্টেপসগুলো মনে রাখতে হবে, আইসোলেশন, দেন ডাইজেশন, দেন সেপারেশন, সিম্পল, তারপর ব্লটিং নাইট্রোসেলুলার স্পেসে। তার ফার্স্টে আইসোলেশন, দেন ডাইজেশন, দেন ইন্টারফোরেসিস, দেন ব্লটিং। তার মাঝখানে তুই পিসিআর দিয়ে বানিয়ে নিতে পারি। দেন আমরা হাইব্রিডাইজেশন ভিএনটিআর প্রোব দিয়ে লাস্ট হচ্ছে অটোরেডিওগ্রাফি। These steps is very very important for me. Okay, separation of the DNA by electrophoresis. Clear? নাইট্রোসেলুলার পেপারে আমরা কি কিন্তু নাইলন বা নাইট্রোসেল পেপারে আমরা ডিএনএ সেপারেট করি। ঠিক আছে? সেপারেট করি। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টপিকগুলো পড়ে যাস। আই হোপ তোরা 340+ ইজিলি স্কোর করতে পারবি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিস পরীক্ষার আগে 1-1.5 ঘন্টা। ওকে, নাম্বার তোর অনেকটাই ইনক্রিজ করে যাবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে।